আমি আজকের আয়োজনের শুরুতেই বক্তৃতা নিয়ে অনুরোধ করছি প্রথম বক্তা হিসেবে আমাদের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েমকে। তিনি সময় পাবেন মাত্র 3 মিনিট। তিনি সময় পাবেন 3 মিনিট, 3 মিনিটের মধ্যে তাকে বক্তব্য তিনি তৈরি করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين জ্ঞান কর্ম নৈতিকতায় আনবো নতুন ভুল ছড়িয়ে দিলে নৈতিকতার আলো বুঝবে আদার ভুল। বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে আয়োজিত মেধাবৃত্তির মুখোমুখি আজকের প্রোগ্রামে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশে চমৎকার একটা আয়োজন উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ সালাম করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সরদার কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের এবং ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদদের, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির সবসময় জবাবদিহিতার মাধ্যমে এবং সত্যতার মাধ্যমে আমরা আমাদের গণপরিষদে থাকতে চাই। ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত আজকে অংশগ্রহণ দেখে আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগছে। আজকে আমাদের ঈদের দিনের মতো আনন্দ লাগছে। গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরকে দানব আকারে সমাজের কাছে হাজির করা হয়েছে। শিবির মানে তাকে মারা বৈধ করা হয়েছিল, শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, যে কারণে জনপরিষদে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পারিনি। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের শহীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের। আল্লাহ পাক সন্তান সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা একটু চিন্তা করুন, এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি। আমরা যখন অ্যাডমিশন জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময়টা একটু চিন্তা করুন। ওই সময় আমাদের প্রত্যেকের কত বড় বড় স্বপ্ন ছিল। আমরা যারা মুসলমান আছি, আমাদের সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় ওয়াদা করেছিলাম। সৃষ্টিকর্তার কাছে বলেছিলাম, আল্লাহ, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমি এই ভালো কাজগুলো করবো, আমার মাধ্যমে কোনো খারাপ কাজ হবে না। বিভিন্ন ধরনের আমরা ওয়াদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কেন জানি আমাদের বিভিন্ন ধরনের বিচ্যুতি আমরা দেখতে পাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের কেন জানি মনোজগতে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের বাবা মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের কথাগুলো কেন জানি আমরা ভুলে যাই। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সবসময় আমাদের ভাই বোনদেরকে আহ্বান করি, জ্ঞান কর্ম নৈতিকতা যেন তার সমৃদ্ধ হবে। শিবিরের যে ভিশন, সেই ভিশন যদি আপনারা দেখতে পান, সেখানে ওদের কাছে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি দেখতে পান, একজন আদর্শ গড়ে তোলা, একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সমৃদ্ধ মানুষ হিসাবে নিজেকে তৈরি করা। এই জন্য ইসলাম ছাত্র শিবিরের সকল আয়োজন। ইসলামিক ছাত্র শিবিরের যদি 5 দফা কর্মসূচি দেখতে পান, এটা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। তো ইসলামী ছাত্র শিবির এই সমাজে আমরা যে বিচ্ছুতি দেখতে পাই, এই সমাজে আমাদের যে প্রত্যাশা, সেই আলোকে যে বর্তমান তরুণ সমাজ তারা বিচ্ছুতির পথে যাচ্ছে, সেই তরুণ সমাজকে আলোকিত করা, তাদেরকে নৈতিকতা সমৃদ্ধ করা এবং তাদের ক্যারিয়ার এবং ক্যারেক্টারের যেন সমান হয়, সেটার জন্য প্রতিষ্ঠা কাল থেকে কাজ করে যাচ্ছে। এবং ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে, আপনারা যদি সিলেবাসটা দেখতে পান, এখানে একটা হোলিস্টিক নলেজের সমন্বয় ইসলাম ছাত্র শিবিরের সিলেবাসের মধ্যে হয়। একজন শিক্ষার্থী সেই স্কুলে পড়ুক অথবা মাদ্রাসা পড়ুক, সে যেখানে পড়ুক না কেন, তাকে কোরআন, হাদিস, এরপর হচ্ছে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো অর্জন করতে হয়। তাকে অর্থনীতি জানতে হয়, তাকে পররাষ্ট্রনীতি জানতে হয়, তাকে সমসাময়িক ধারণা রাখতে হয়। একজন যুবককে রাজনৈতিক শাসন করা
এবং তাকে সব বিষয়ে ইনফর্ম করার জন্য যে যে বিষয়গুলো দরকার সে সব কিছুর সমন্বয় ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে সম্মিলিত করে। এবং ইসলামী ছাত্র শিবির একজন যুবককে তার লাইফে যেন ব্যালেন্সিং হয় সেজন্য সবসময় কাজ করে থাকে। শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে, যারা শিবিরের সাথে কানেক্টেড সবাইকে এই রিপোর্টিং এর ব্যবস্থা সবসময় থাকতে হয়। যুব সমাজকে তৈরি করা, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদেরকে তৈরি করা, এটার জন্য যে যে সমস্ত কাজগুলো আছে সেই সবগুলো কাজ ইসলাম ছাত্র শিবির করে থাকে। তো আপনাদেরকে আহ্বান থাকে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জানবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমাদেরকে নিয়ে নির্মূল পর্যালোচনা করবেন। আমাদেরকে নিয়ে যে কোনো ধরনের আলোচনা, সমালোচনা এবং প্রশংসা সবগুলোকে আমরা সাথে গ্রহণ করতে প্রস্তুত আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি অবসাদী কাইমকে। এবারে বক্তব্য নিয়ে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ডক্টর মির্জা খালিদকে। তিনি সময় পাবেন মাত্র 3 মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রথমে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র এবং সাবেক ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে, অফকোর্স সাবেক ছাত্র নেতা হিসাবে, এবং এট দ্য সেম টাইম আমি শিক্ষক, কাজে শিক্ষকতার জায়গা থেকেও। ছাত্র রাজনীতির ফরম্যাট নিয়ে আমি পার্সোনালি কনফ্লিক্টেড। আমার নিজের চিন্তার মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। ইন ওয়ান পার্সপেক্টিভ আমি চিন্তা করি যে ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তারা বিশ্ববিদ্যালয়ে আসবে, জ্ঞান চর্চা করবে, যার যার সাবজেক্টে ভালো করবে, তারপর তাদের প্রফেশনাল লাইফ চাকরি বাকরিতে চলে যাবে, সেখানে গিয়ে তারা জাতিকে কন্ট্রিবিউট করবে, নেতৃত্ব দিবে। প্রফেশনাল লাইফ থেকে তারা যদি জাতীয় রাজনীতিতে যেতে চায়, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তারা পার্টিসিপেট করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে তার প্রাইম টার্গেট হলো পড়াশোনার মধ্য দিয়ে তার যোগ্যতা তৈরি করা। এটা হচ্ছে আমার ওয়ান পার্সপেক্টিভ, এবং এই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকাই উচিত না বলে মনে করি। বাট অ্যাট দ্য সেম টাইম দুইটা ঘটনা ঘটছে খুব রিসেন্টলি, যেটা আমার চিন্তার জগতের উপর ইম্প্যাক্ট করছে। একটা ঘটনা হলো আমেরিকাতে, যে রিসেন্ট প্যালেস্টাইন ইস্যু, যখন আপনারা দেখেছেন যে প্যালেস্টাইনের সাধারণ জনগণের উপরে যে আগ্রাসন হয়েছে, আমেরিকার পলিটিশিয়ানরা মোরালেস কম্প্রোমাইজড এই ইস্যুতে। আমি যদি বলি ন্যায় বিচারের জায়গা থেকে এবং পিস এবং শান্তি, বিশ্ব শান্তি, এটাকে প্রিজার্ভ করার জন্য তাদের যে ভূমিকা, সেখানে তারা নিউট্রাল ভূমিকা রাখতে পারে নাই। তাদের সিভিল সোসাইটি বেটার দ্যান পলিটিশিয়ান, বাট স্টিল নট পারফেক্ট। মিডিয়া এবং সিভিল সোসাইটি কিছুটা ভূমিকা পালন করেছে। কিন্তু আপনারা দেখেছেন সারপ্রাইজিংলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, খুব বড় বড় বিশ্ববিদ্যালয়, হাই র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা, তরুণরা খুব এক্সট্রাঅর্ডিনারি ভূমিকা পালন করছে, খুব এক্সট্রাঅর্ডিনারি। যেখানে এভরিবডি কম্প্রোমাইজড হয়েছে, সেখানে তারুণ্য দাঁড়ায় গেছে। সো দিস ইজ ওয়ান ইভেন্ট। এবং সেকেন্ড হচ্ছে আমাদের এখানে জুলাই গণঅভ্যুত্থান। আমরা 16 বছরের একটা ফ্যাসিলিটি শাসনের মধ্যে দিয়ে গেছি। আমাদের রাজনৈতিক দল, ইনস্টিটিউশন, রাজনৈতিক আন্দোলন, এই সব কিছু ফেইল করছে একটা ডেমোক্রেটিক সিস্টেম এখানে প্রিজার্ভ করতে। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়ায় স্যাক্রিফাইস করে, রক্ত দিয়ে, আন্দোলন করে এই সিস্টেমকে পরিবর্তন করছে। তো এই দুটি ঘটনা আমার চিন্তার জগতে খুব প্রচন্ড ইম্প্যাক্ট করছে। যে আমার যে আর্লিয়ার থট প্রসেস, যে আমি মনে করি যে ছাত্ররা পলিটিক্যাল প্রসেস থেকে কমপ্লিটলি বাইরে থাকবে, দিস টু ইভেন্ট চ্যালেঞ্জ দ্যাট নোশন, যে না, যে তরুণ প্রজন্মের ভূমিকার প্রয়োজন আছে। জাতীয় রাজনীতিতে কখনো কখনো এরকম ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়, যেখানে তারুণ্যের প্রয়োজন আছে, যারা এখন পর্যন্ত যথেষ্ট করাপ্ট না, যারা সাহসী, যারা মনে করে যে হিমালয় পর্বত আমি ধাক্কা দিয়ে ফালাই দিতে পারবো। That courage, we need that. Not only for our nation, we need that for the global humanity. তাই না? আজকে সারা দুনিয়াতে যে ক্রাইসিস, সেখানে প্রয়োজন। তা আমি দুইটাকে যদি একসাথে কম্বাইন করি, তো হোয়াট উই নিড যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন একটা পলিটিক্যাল প্রসেস থাকবে, যার মধ্য দিয়ে তারা জাতীয় ক্রাইসিসে এবং জাতীয় ইস্যুতে তারা কন্ট্রিবিউশন করবে। দ্যাট লিডারশিপ প্রসেস শুড বি হিয়ার। বাট এট দ্য সেম টাইম এইটা রাজনীতি
লেজুর ভিত্তিক রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে বাজে রাজনীতি, যেখানে সাধারণ ছাত্রদেরকে অপ্রেস করে রাজনীতি করা হয়, সেই মডেলের মধ্যে যেতে পারবে না। আমার পলিটিক্যাল কনসেপ্ট এবং ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা হিসাবে ছাত্র শিবিরের কাছে আমাদের এক্সপেকটেশন সেটা হলো যে ছাত্র শিবির 91 থেকে মোরাললেস ফ্যাসিবাদের আগ পর্যন্ত আমাদের যে স্টুডেন্ট পলিটিক্যাল যে সিস্টেম, এই সিস্টেম পারফেক্ট ছিল না। তো আমি এক্সপেক্ট করবো ছাত্র শিবির এখানে ফেরত যাবে না। দে উইল নট ট্রাই টু ডু দ্যাট। বরং জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটিকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিশীলিত ছাত্র রাজনীতি তারা করবে। আর এই পরিশীলিত ছাত্র রাজনীতি যদি সম্ভব না হয়, তাহলে আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজা খালেদকে। সবাই উপস্থিতি এবারে বক্তব্য নিয়ে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সময় মাত্র 3 মিনিট, আর আমাকে বলা হয়েছে ছাত্র শিবির কি করে এই বিষয়গুলো বলার জন্য। তো এখন যে ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা আছি, ইভেন একটা শেয়ার করি, আমি কয়েকদিন আগে এআই কে কোশ্চেন করলাম যে 2025 সালে ছাত্র শিবিরের কি প্ল্যান নেওয়া উচিত। দেখলাম যে এআই আমাকে যা বলতেছে ওইটা ইতিমধ্যে আমার মাথায় সেট আপ আগে থেকে ছিল। তো এই যুগে আমরা বসবাস করছি, এই যুগে এসে যদি আমাকে প্রোগ্রাম করে বলতে হয় যে ছাত্র শিবির কি করে, তো এটা আমি মনে করি খুব বেশি ওয়াইজ কোনো বক্তব্য হবে। তো আমি আপনাদের কাছে মনে করি আপনারা যথেষ্ট কনসিয়াস এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে দেশের কোথায় কি হচ্ছে ঘটছে, একটা সময় মনে করা হতো যে যারা ছাত্র এরা মনে একটু কম বুঝে বা এরা আসলে এত বেশি এই রাষ্ট্র সম্পর্কে সচেতন না। কিন্তু 2024 আসলে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন, এই ছাত্র সমাজ কম বুঝে না, বরং যতটুকু প্রয়োজন তার পারফেক্টনেস সহ পুরোটাই বুঝে, আলহামদুলিল্লাহ। তো সে জায়গা থেকে আমি বলবো যে ছাত্র শিবির সম্পর্কে আপনাদের স্টাডি থাকার কথা। আমরা যেটা করি, যেমন একজন ছাত্র হিসেবে আমার কি করণীয়, ছাত্র হিসেবে আমার পড়া, এরপরে হচ্ছে আমার একাডেমিক সাউন্ড, হিউজ সাউন্ড আমি, তো সবকিছু মিলে এরপর একটা প্রশ্ন দাঁড়ায়, যখন আমি আমার পিতা মাতার কাছে গিয়ে প্রশ্ন করি, আমার আত্মীয় স্বজনের কাছে প্রশ্ন করি যে আপনি আমাকে কেমন চান, কেমন দেখতে চান, অথবা আমার পিতা মাতার কাছে গিয়ে প্রশ্ন করা হয় আপনার সন্তানকে আপনি কেমন চান, তিনি বলবেন যে আমার সন্তান 4 আউট অফ 4 সিজিপিএ পাবে, এটা আমি চাই, কিছু চাই না। আমি মনে হয় কোনো পিতা মাতা এটা বলবে, তার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার সন্তান একজন ভালো মানুষ হোক। তো ছাত্র শিবির এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেটা তার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হতে পারে, সেটা তার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে হতে পারে, এটা তার হিউম্যান কনসার্ন অথবা হিউম্যানিটির প্রতি তার একটা কমিটমেন্টের জায়গা, সেই পার্সপেক্টিভ থেকে হতে পারে। ওভারঅলি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা কর্মসূচি ছাত্র শিবির গ্রহণ করে থাকে। তো আমরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, বিশেষ করে যেহেতু বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, আমরা চেষ্টা করি প্রত্যেকটা ইস্যুতে নিজেদেরকে অ্যাড্রেস করা এবং সেই জায়গাগুলোকে কন্ট্রিবিউট করার জন্য এবং ছাত্র সমাজকে অ্যাকোমোডেট করার জন্য। আর একাডেমিক জায়গা থেকে যেটা আমরা বলবো, আমরা চেষ্টা করি যে যিনি যে লেভেলটাতে আছেন, ধরুন বাংলাদেশের টোটাল কমিউনিটি স্টুডেন্ট অথবা একটা ডিপার্টমেন্টে তো সবাই ফার্স্ট হওয়া পসিবল না, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে। আমরা এটা একজন ব্যক্তির মাঝে, একজন ছাত্রের মাঝে, একজন শিক্ষার্থীর মাঝে পুশ করতে চাই যে ভাই তোমার যতটুকু ক্যাপাসিটি আছে তুমি যেন হাইস্ট অর্জন করতে পারো। এই রিলেটেড আমাদের রিপোর্ট একটা সিস্টেম আছে, আপনারা জানেন, একজন ছাত্রকে টোটালি তার সারাদিনের রুটিনটাকে যেন চমৎকারভাবে সে অ্যাপ্লাই করতে পারে, এটা সেখান থেকে যেন প্রোডাক্টিভ আউটপুটটা নিয়ে আসতে পারে, আমরা একটা রিপোর্টিং সিস্টেম ফলো করে থাকি। আর আমাদের প্রোগ্রামের মধ্যে ট্রেনিং, মূলত যে তার মোরাল ট্রেনিং এবং তাকে এই সমাজের জন্য একজন সৎ দক্ষ মানুষ হওয়ার জন্য যত ধরনের আয়োজন সবকিছু করে থাকি। তো আমার আগে
তিনি বলেছেন যে তিনি ছাত্র রাজনীতির পক্ষে বলেছেন আবার বিপক্ষে বলেছেন। তা আমরা এখন খুব মহাবিপদে আছি। যখন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির জায়গা থেকে নিজে পরিচয় দিই, তখন একটা শ্রেণী আমাদের প্রতি খুব নেগেটিভ দৃষ্টিতে তাকায়, আর এটা ছাত্র রাজনীতি মানে এটা খুব একটা নেগেটিভ সেন্স। আবার আরেকটা পক্ষ হচ্ছে না ঠিক আছে তোমরাই পারবে আগামী দিনকে জয় করতে। তো এই দুইটা জিনিসকে কম্বিনেশন করে সামনে অগ্রসর হওয়াটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষার্থী তারা যদি এই বাংলাদেশকে গড়তে চায় এবং জুলাই বিপ্লবের যে চেতনা সেটাকে পুরোপুরি লালন করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই, এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করছি, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা সকলে সবাই সবার হয়ে, আমি আপনার হব আপনি আমার হবেন, সেভাবে করে এই দেশকে গড়ে তুলবো। ছাত্র শিবির সময়কে লিড করে, পরিস্থিতিকে লিড করে তার কর্মসূচি ঠিক করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলকে। সম্মানিত উপস্থিতি, এবারে কথা নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আপিল বিভাগের আপিল বিভাগের আইনজীবী এবং শিশু বিভাগের শিশু বিভাগকে মঞ্চে এসে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, DUDS এর সম্মানিত সভাপতি সেক্রেটারি, and the ঢাকা ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি এবং ভাই বন্ধুগণ এবং ভাই বোনেরা যারা এখানে হাজির আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। So what do we expect from Shibir? We expect from Shibir to produce national and global leaders. We expect from Shibir no legibility. We expect from Shibir campus no bhabsha. We expect from Shibir to behave like a normal student, not like an abnormal student. হল থেকে বেরিয়ে যাবে, দল বাইন্দা হল থেকে বেরিয়ে যাবে, কখন রাতে ঘুমাইছে খেয়াল নাই, সকালবেলা উঠতে উঠতে ক্লাসের সময় চলে যাচ্ছে, জিন্সের পকেটের পিছনের পকেটে একটা ছোট্ট স্লিপ নিয়ে দৌড়ে গিয়ে ক্লাসে হাজির হয়ে শুধু পরীক্ষার আগে তা একদিন পড়ে পাশ পেয়ে যাবে। উই ডোন্ট এক্সপেক্ট ইট। We expect Shibir will never do foul call. We expect Shibir leaders will never behave like a taekwondo. থাইকো নারকেলের ব্যবহার করবেন। আমি দেখেছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তখন ইউনিভার্সিটির সভাপতি ছিলাম ইন 2006। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 1999-2000। I saw কি করে একজন ছাত্রকে গেস্ট রুম থেকে বাধ্য করে মধুর ক্যান্টিন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। I was one of the victims of the circumstances. I never liked it. We never liked it. Where is the independence of a student? A student should behave like a student. A student should not behave like অমুক রাজনৈতিক দলের বিরাট বড় ক্যাডার। We do not expect Chhatra Shibir to behave like a cadre. We expect Chhatra Shibir to behave like a student with intellectual superiority. এখানে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা, ওরা বিহেভ করবে ক্লাসে শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি অর্জন করা প্রয়োজন। যে সমস্ত শিক্ষকরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এমন শিক্ষক আছেন যারা ক্লাস নেন, পিছন দিয়ে ছাত্ররা গল্প গুজব করে নিজের মতো চলে যায়। আবার এরকম শিক্ষকও দেখছি যারা ক্লাস নেন, ক্লাস নিলে পরে একটা ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকে, একটা শব্দ হয় না। দেয়ার আর সাম টিচার্স লাইক দিস। আমরা বলছি ছাত্র শিবিরের কাছে আমরা এক্সপেক্ট করি এই ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করার জন্য। We expect
আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিন আমি নামাজ পড়তে গেছিলাম কেন্দ্রীয় মসজিদে, মনের কৌতূহলের কারণে লাইব্রেরির সামনে গিয়ে একটু দাঁড়াইলাম, এক কাপ চা খেলাম, মন খারাপ করে চলে গেলাম। সেই যে পুরনো আমলের লাইব্রেরি, এটি আজও কোনো আলোর মুখ আর দেখে না। এখানে গেলে আমার মনে হয় কত ব্যাকডেটেড চিন্তা ভাবনা আমরা আছি। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ নাই। এখানে গেলেই আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় না। এখানে গেলেই আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই। উই এক্সপেক্ট শিবির ওই দিনগুলো আবার ফিরে নিয়ে আসার চেষ্টা করে। আর লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি, আমি গালিব যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি তখন লয়ে পড়তাম। তারপরে ডিইউডিএস এর তখন সভাপতি ছিল, সো ফর আই ক্যান রিমেম্বার, প্রশান্ত ভূষণ বড়, and also someone named বুলবুল আহমেদ। আপনারা ভালো জানবেন, আপনাদের ইয়েতে থাকার কথা, বুলবুল ভাই। এবং কিছুদিন ছিলেন, আসা যাওয়া করতেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং আমরা বিশ্বাস করি, এবং আই পার্সোনালি এক্সপেক্ট, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে হোল হার্টেডলি এই সমস্ত বিতর্ক অংশগ্রহণ করে নিজেদের কম্পিটেন্স প্রমাণ করা উচিত। They should go to the DUDS, they should go to the other debating club, এবং তারপরের মাধ্যমে যে লোকটা তৈরি করার কথা, সেই লোকটাকে আমরা বলছি এমন একটা লোক চাই ভাই, যে জাতীয় নেতা হবে, যে আন্তর্জাতিক পর্যায়েরও নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি অর্জন করবে, এবং এটা দেশকে রিপ্রেজেন্ট করবে, প্যাট্রিয়ট হবে, দেশকে ভালোবাসবে, দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না। এবং ফাইনালি উই ওয়ান্ট, আমি এই কথা আগেই বলে শেষ করে দিচ্ছি, লাস্ট কথা, আমি কোনো লেজুর বৃত্তি চাই না। আমি চাই না বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে বৃহত্তর রাজনৈতিক দলরা কানে ধরে ওঠাক, আবার কানে ধরে বসাক। উই নেভার এক্সপেক্ট। আমি এটাও চাই না, আমি শেষ কথা এটাই, আমি এটা কখনোই লাইক করব না যে শিবিরের ছেলেদের মধ্যে অনেক ভাব জমে গেছে। আমি এক্সপেক্ট করব শিবিরের ছেলেরা অনেক সুন্দর সাধারণ ছাত্রদের মতো ব্যবহার করছে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। সকলকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ যিনি আলোচনা রেখেছেন, যারা ছাত্র শিবিরের সাথে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশু মনিকে সম্মানিত উপস্থিতি। আমরা এবারে চলে যাবো আমাদের প্যানেল অফ এক্সপার্টদের কাছে, যারা ছাত্র শিবিরকে নিয়ে ক্রিটিক করবেন। এতক্ষণ আপনারা হাততালি দিয়েছেন পজিটিভ কথা শুনে, আমরা এখন ক্রিটিক শুনবো ইনশাল্লাহ। আমি প্রথমেই আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মুস্তারিকে অনুরোধ করছি মঞ্চে এসে ছাত্র শিবিরকে নিয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্যানেল অফ এক্সপার্টদের তিনি নিশ্চয়ই ভালো বলে রাখবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি এবং যারা মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট আছেন, সকলকে আমার শুভেচ্ছা। তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এক্সপার্ট সমালোচক হিসেবে। বলা হয়েছে যে যত পরিমাণ সমালোচনা করা সম্ভব সবই যেন আমরা করি, কিন্তু সময়টা করি। তার মানে সমালোচনার পরিসর যেন বেশি বড় না হয়, সেটা আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে। তা আমি দেখে চেষ্টা করবো যে আমি আসলে এই সময়ের মধ্যে কি কি সমালোচনা করতে পারি। একটা জিনিস আমি অবশ্য ব্যক্তিগতভাবে খুব বেশি সমালোচনা করি না, কারণ আমার সমালোচনা করার অভিজ্ঞতা আসলে খুব খারাপ। এর আগেও আমি আরেকটি মঞ্চে আরেকটি দলের সমালোচনা করেছিলাম, তা আমি দেখেছি তারা আসলে সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করে। তো এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল অভ্যেস, যে আমরা বলি যে আমি আসলে সমালোচনা শুনতে পছন্দ করি এবং আমি খুব ঠুট কাটা, আমি কথা বলে মেলে মুখের সামনে, কিন্তু সেটা আমরা আসলে কেউই গ্রহণ করতে পারি না, এবং সমালোচনা করে কেউ কখনো কারো প্রিয় পাত্র হতে পারেনি, এই অভিজ্ঞতা আমার আছে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা শুনছেন, এবং আমি সামনে আসলে অনেক ডিজিটাল ডিভাইস দিচ্ছি, হয়তো এই বক্তব্য অনেক দিকে চলে যাবে, তো কেউ আসলে এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। যেহেতু সমালোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই দায় থেকে আমি আসলে সমালোচনা করার চেষ্টা করছি। আমি আমার একেবারে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বক্তব্যটা শুরু করি। সেটি হচ্ছে, আমি এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। তার আগে 2022 সালে আমি শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তো আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে, যেই সভাপতি হিসেবে যারা নির্বাচিত হওয়ার কথা আছে তাদেরকে একটা
রিগোরাস বা সাসপেক্টের মধ্যে দিয়ে যেতে হয়, তাদেরকে একটা চেক আপের মধ্যে দিয়ে যেতে হয় যে তাদের অতীতে কোনো শিবিরের সাথে লিঙ্ক আপ আছে কিনা। কোন ভয় থেকে? কারণ এই শহীদুল্লাহ লিবিং ক্লাবের ইতিহাসে একজন সভাপতি ছিলেন যিনি আমার শিবিরের সাথে বেশ ভালোভাবে কানেক্টেড। তিনি আমার আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, মির্জা গালিব ভাই। উনি তো এই যে এটা হচ্ছে একটা কলঙ্ক যেটা আমাদের ডিগ্রি ক্লাবের সাথে লেগে গিয়েছে, এবং এই কলঙ্কের জন্য পুনরাবৃত্তি না হয় সেজন্য খুবই রিগোরাস হচ্ছে সাসপেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এর সাথে কোনোভাবেই কোনো কানেকশন আছে কিনা। এখন আমি কেন আজকে সমালোচনার জায়গা থেকে এটা নিয়ে আসলাম, এই যে একটা সকলকে একটা সন্দেহের মধ্যে দিয়ে যেতে হয় সে আসলে শিবির করে কিনা, বা শিবির সন্দেহে তাকে বিভিন্ন জায়গা থেকে বাদ করতে হয় বা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়, এইটার কি কোনো দায় শিবিরের নেই? আমি মনে করি এটা কিছু দায়ভার শিবিরের নিতে হবে। কারণ যে আমরা দেখেছি যারা ছাত্রলীগ করে, ছাত্রলীগের অফিসিয়াল ব্যাংক থাকে, তাদের হচ্ছে কারা ছাত্রলীগের কি পদে আছে সেটা জানা যায়, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, কত যে কোনো দলের ক্ষেত্রে কিন্তু এটা জানা যায়। ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বোঝার কোনো উপায় নেই যে আসলে কে শিবির কে শিবির না। এখন ছাত্র শিবির সবসময় নিজেকে একটা আদর্শিক দল হিসেবে দাঁড়িয়ে করে থাকে যে তারা একটা ফার্ম আদর্শের উপর ভিত্তি করে একটা দল। তো সেই ক্ষেত্রে তাদের সমস্যাটাকে আদর্শের কিনা এইটা মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার এই আদর্শটা আমি ধারণ করি, নাকি সমস্যা অন্য কিছু। যদি সমস্যা অন্য কিছু থাকে তাহলে সেটা আসলে শিবির ঠিক কিভাবে অ্যাড্রেস করছে যে যেটা তারা কাটায় করতে চায়। আর যদি সেটা অ্যাড্রেস না করে তাহলে আসলে এই লুকোচুরির রাজনীতি দিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করতে চায়, এটা হচ্ছে আমার সমালোচনার সুযোগ যে সমালোচনা সেটা। এইবার আমি স্বাভাবিকভাবে যেহেতু শিবিরের সমালোচনা করার জন্য বলা হয়েছে, শিবিরের সমালোচনা শুরু হবে কোন জায়গা থেকে? অবশ্যই শিবিরের সমালোচনা শুরু হবে 1971 সাল থেকে। 71 সালে ছাত্র শিবির বলে যে তারা প্রতিষ্ঠিত হয়েছিল 77 সালে, সুতরাং 71 সালের কোনো দায়ভার তাদের নেই, তারা এটা নিতে রাজি না। এবং তাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি স্বাধীনতার আগে। আবার তারাই 1971 সালের আগে 69 সালে ছাত্র সংঘের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিপক্ষের আক্রমণে নিহত হন, তাকে আবার তারা আব্দুল মালিককে তারা তাদের শহীদ হিসেবে দাবি করে। তাহলে এইখানে তাদের থেকে সবসময় যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে আমরা একই আদর্শের ধারক। যদি হচ্ছে তারা একই আদর্শকে ধারণ করে তাহলে এটাই তো সত্য যে 1971 সালে ছাত্র সংঘ খুবই ন্যাক্কারজনকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তাহলে যে আদর্শ 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই আদর্শের দায় তারা কিভাবে স্বীকার করেছে, এবং দায়টা স্বীকার করে তারা তাদের নতুন রাজনৈতিক যে বয়ান সেটা আসলে ওই দায়গুলো কিভাবে বিনির্মাণ করছেন সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয়। যেটি আজকে যেহেতু শিবিরের সকল মানে আমাদের দিক থেকে যারা আমরা অনেক বেশি এক্সপেক্টেড মনে করি সেই সব প্রতিনিধিরা আছেন, আমি মনে করি তারা আসলে এটা অ্যাড্রেস করবেন। এইবার আমি পরবর্তী যে জায়গায় আসি সেটা হচ্ছে আসলে ছাত্র শিবিরের কাজ, ছাত্র শিবির আসলে কি? আমি যেমন এই শুরুতে যে বক্তব্য শুনলাম ভালো, আচ্ছা আমার সময় শেষ, আসলে আমি শুরু করেছি অল্প একটা একাডেমিক সময় বেশি চেয়েছি যে ছাত্র শিবির ভালো ছাত্র গঠন করতে চায়, ভালো ছাত্র গঠন করার জন্য কি কালো শিবির করার প্রয়োজন হয়? বা এই যে সায়েন্স এক্সিবিশন চলছে, সায়েন্স এক্সিবিশন করার জন্য কি কোনো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন পড়ে? বা হচ্ছে আমাদের ফটো এক্সিবিশন করো, এই ফটো এক্সিবিশন করা কিন্তু রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে, মানে এগুলো করার জন্য আমরা এক্সক্লুসিভলি শিবির করা দরকার নেই। আমি তো যদি ধার্মিক হতে চাই শিবির করা ছাড়াই আমি ধার্মিক হতে পারবো। আমি যদি ভালো ছাত্র হতে চাই ডেফিনেটলি ভালো ছাত্র সবাই মানে যে শিবির বা আইসিটি মানে শিবির বিষয়টা এরকম না। আমি যদি হাইসিটি করতে চাই সেটার জন্য আমার শিবির করার প্রয়োজন নাই। আমি যদি মানে ভালো সন্তান হতে চাই সেটার জন্য তো আমার শিবির করার প্রয়োজন নাই, শিবির করা ছাড়াই আমি করতে পারি। তাহলে আসলে শিবিরের কাজ শিবিরকে একটা সাংস্কৃতিক সংগঠন যারা ফটো এক্সিবিশন করে বেড়াবে বা সেমিনার করে বেড়াবে, নাকি একটা রাজনৈতিক সংগঠন যারা হচ্ছে রাজনৈতিক দলের যে মূল কাজ সেটা হচ্ছে যে যারা হচ্ছে ক্ষমতায় থাকে বা যারা হচ্ছে কর্তৃপক্ষ থাকে তাদের সাথে নেগোসিয়েশন করে, সেটা করবে। যদি সেটা কাজ হয় তাহলে সেই কাজটা করে আমরা কেন বুঝতে দেখতে পাচ্ছি না। তো অলরেডি আসলে স্ক্রিপ্ট চলে আসছে, আমার বক্তব্য শুরু করেছি কিন্তু শেষ করতে পারি। তো আশা করি সামনে যদি সুযোগ পাই তাহলে আমি পরবর্তী বক্তব্য সামনে তুলে দেবো। সবাই অনেক ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিকে শিবিরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করবার জন্য। আমরা নিশ্চয়ই আরো হয়তো সুযোগ পাবো এবং আমাদের অসংখ্য অডিয়েন্স আছেন, আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আজকে শিবিরের তোকে অবশ্যই আমরা প্রশ্ন মুখোমুখি করবো, আমাদের যত প্রশ্ন আছে করবার চেষ্টা করবো, তাদের কাছে উত্তর দিয়ে টিএসসি থেকে বের হতে হবে ইনশাআল্লাহ। এবারে বক্তব্য অনুরোধ করছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেনকে এবারে বক্তব্য নিয়ে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
আসসালামু আলাইকুম। আমি মুতার হোসেন, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমাজ এরকম আমি সরাসরি কিছু কথায় যেতে চাই। শিবিরের যদি প্রথমেই প্রশ্ন আসে তাহলে যে বিষয়গুলো সামনে আসে, 71-এর শিবিরের ভূমিকা, শিবিরের রক্ষাটা নারী নেতৃত্ব, শিবিরের গুপ্তচর রাজনীতির বিষয়। দরকারি খাতিরে যদি ধরে নেই, 71-এ শিবির নিরপরাধ ছিল, আলবদর এবং ছাত্র সংঘের সাথে শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। 71 পরবর্তী সময় কি শিবির নিজেকে কোনো সাধু সংঘ হিসাবে পরিচিতি দিতে পেরেছে বা তারা তো নিরপরাধ সে বিষয়টি তারা প্রমাণ করতে পেরেছে? শিবির সবসময় যদি ইসলামের সংগঠন হিসাবে পরিচিতি দেয়। আচ্ছা বলুন তো, ইসলামের কোন জায়গায় বলা আছে যে ইসলামে মানুষ হত্যা করা যায়? ইসলামের কোন জায়গায় রক্ষাটা যায়? ইসলামের কোন জায়গায় বলা আছে জালাল পোড়া করা ইসলামে যায়? আমার মনে হয় বাংলাদেশে ইসলাম ধ্বংসের মূল কারিগর হচ্ছে এই জামাত শিবিরের মতো সংগঠন। আমি যেটা মনে করি, দেখুন ইসলামটাকে আসলে আপনারা কোন জায়গায় নিয়ে গিয়েছেন। ছাত্রলীগ যদি জয় বাংলা বলে গাড়ি ভাঙচুর করে তাহলে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন। ছাত্রদল যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙচুর করে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন। ঠিক তেমনি ছাত্র শিবির যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে গাড়ি ভাঙচুর করে তখন সেটাকে বলা হচ্ছে জঙ্গিবাদ। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের কাছে আপনাদের এই গ্রহণযোগ্যতা কেন? তারা কেন আপনাদেরকে ভয় পায়? তাদের সাথে আসলে জঙ্গিবাদের সাথে আপনাদের সম্পৃক্ততা কোথায়? আপনাদের আসলে এই বর্তমান সময়ে এই পরিস্থিতি কেন? ইসলামে বলা হয়েছে বান্দার হক নষ্ট করলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীকে মহান আল্লাহ তাআলা ওই বান্দা ক্ষমা না করেন। আমার প্রশ্ন হচ্ছে, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা অসংখ্যবার হরতাল অবরোধ দিয়েছেন। আপনাদের হরতাল অবরোধে অসংখ্য মানুষ মারা গেছে। আপনারা যদি সেটাকে এবং অসংখ্য গাড়ি আপনারা ভাঙচুর করেছেন। আপনারা যদি সেটাকে নাও করে থাকেন, আপনাদের ঢাকা হরতালে অন্য কেউ গাড়ি ভাঙচুর করছে, যার দায় আপনারা কখনই এড়াতে পারেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলামে বলা হয়েছে কোনো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, এর সাথে ক্ষমা চাইতে হবে। আপনারা কি এই কাজটি কখনো করেছেন? নাকি বলেন ওই যে মাসলে গাজী মল্লে শহীদ সেই মৃত ব্যক্তি বা সেই গাড়িটাকে আপনারা শহীদের মর্যাদা দান করেছেন? আপনারা বলেন যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। আরে ভাই, আপনারা তো ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল তখন আপনারা কি করেছেন? আপনারা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা রক্ত ধরিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আপনারা দখলে নিয়েছেন। আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসংখ্য শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে। এবং অসংখ্য, এগুলো আমার মুখের কথা, এসব অসংখ্য হেডিং গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আপনারা আত্মগোপনে চলে গেলেন এবং সেখান থেকে আপনারা জ্বালাও পড়ে রাজনীতি শুরু করলেন। এই জামালপুরের দায় যদি আমরা বিএনপি জামাত সরকার সহ অন্যান্য সংগঠনের উপরও দেই, তারপরও শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা 2013 সালে 8 জনের পায়ের রক কেটেছেন, যেটা প্রথম রিপোর্ট করছে 29 আগস্ট 2013। আপনারা বলেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, অথচ গত 15 বছরে আপনাদেরকে কোথাও খুঁজেও পাওয়া যায় না। আপনারা এই গত 15 বছর বাম ডান লীগ দলের কাঁধে ভর করে চলেছে। আপনারা যেখানে পরজীবী, আপনারা সেখানে সাধারণ শিক্ষার্থীর পক্ষে কেমনে কাজ করবেন? আপনাদের খুঁজেই পাওয়া যায় না। আপনারা বলেন যে সর্বশেষ যে জুলাই বিপ্লব আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, অথচ আপনাদের কতজন আহত হয়েছে, কতজন নিহত, সেই সংখ্যাটা আপনারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেন নাই। আসলে কি আপনাদের অবদান ছিল নাকি এটা কোনো ফাঁকা হতো? ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের জনাব মোতাহার হোসেনের কাছ থেকে সাংবাদিক হিসেবে প্রশ্ন আমরা পেয়েছি নিশ্চয়ই, এবং আমরা সামনেও আরো অনেক অসংখ্য প্রশ্ন পাবো। এভাবেই আসলে রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বকে যারা ছাত্রদের নিয়ে কাজ করতে চাই, এভাবে মুখোমুখি হওয়ার সে সাহস অবশ্যই থাকা উচিত। আমি শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আজকে সেই সাহসটি করেছেন, এবং আমরা জানতে চাইবো সেই সম্মানিত উপস্থিতি এবারে স্পার্টের অন্যতম সদস্য যিনি আলোচনা রাখবেন, তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যিনি বিতার্কিক অঙ্গনের সারা দেশের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অর্পিতা গুলদারকে সে বক্তব্য করছে। তিনি নিশ্চয়ই শিক্ষার্থী হিসাবে এবং নারী হিসাবে এবং একজন হিন্দু জনগোষ্ঠী সদস্য হিসেবে অসংখ্য ক্রেডিট তার কাছ থেকে আমি নিশ্চয়ই আশা করবো স্টুডেন্ট সংগঠন করবেন। অসংখ্য ধন্যবাদ।
আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কথা বলবো, নারী হিসাবেও না, হিন্দু হিসাবেও না। এই শিক্ষার্থী হিসাবে সবার কাছে যে কথাগুলো বলার, আমাকে যেহেতু সমালোচনার জন্য ডাকা হয়েছে, আমি যেগুলো মনে করি সেটি বলতে চাই। প্রথম যে সমালোচনাটি আমি করেছিলাম, একদম আমাকে যখন ডাকা হয়েছিল তখন, এটি কি শুধু আমাকে ইউডিএস এর সভাপতি এই জন্য ডাকা হচ্ছে, নাকি আপনারা একটা প্যানেল দেখাতে চান যে এই প্যানেলটা একটা লিবারেল প্যানেল হিসেবে আপনারা সামনে আনতে চান, যেখানে একজন নারীও থাকবে, একজন হিন্দুও থাকবে? আমার সাধারণ সম্পাদক যখন কথা বললেন, তিনি ছাত্র সংঘ নিয়ে যে আলাপটি দিলেন, আমি এই আলাপটি নিয়ে সমালোচনা শুরু করছি। আমি একটু এক্সটেন্ড করবো। দেখেন, 1972-এর যে সংবিধান, সেই সংবিধানের 38 নম্বর ধারা অনুযায়ী এটি বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করা হবে না। সেই সময় ধর্মের ভিত্তিতে রাজনীতি করার কারণে ছাত্র শিবির বিলোপ সাধন হলো। এর আগে কি দেখা গেল, 71-এর পূর্ববর্তী অবস্থায় তারা ছাত্র সংঘ নামে রাজনীতি করত, এবং সেই সময় কিন্তু তারা এই যে আলবদর বা আমরা যেসব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং যারা 14ই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত, তাদের দোষর। এর পরবর্তীতে দেখা গেল, যেহেতু 72-এ আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না, পরবর্তীতে আবার 76 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি এই 38 ধারা বাতিল করলেন, তারা 77-এ এসে নতুন করে ছাত্র শিবির নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো। এখন বিষয় হচ্ছে, বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছিলাম। বিজিবি হত্যার পরে বর্ডার গার্ড নাম হয়ে গেল বিজিবি। অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে কি আপনাদের আদর্শ পরিবর্তন হয় কিনা আমরা দেখেছি। বিষয়টা কিন্তু এমন না, এই জন্য এখন সমালোচনা হচ্ছে। তাহলে আপনারা সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি, আমার প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে, বিষয়টি আসলে সত্য না, আপনার জিনিসটা আড়াল করে কৌশলে এড়িয়ে যান। আপনাদের এইখানে মতামত কি হবে পুরো মুক্তিযুদ্ধের সময়, অথবা 14ই ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা, সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটা, সময়ে 1-2 মিনিট অলরেডি শেষ, আরেকটা জায়গাতে নিব। আমরা সবসময় এই জিনিসটি দেখেছি যে আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন, আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে রূপ দেওয়া হয়, কিন্তু শিবিরের সাথে যে সংস্কৃতিটা, সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয়। এখন শিবিরের উপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নামকরণ ব্যবহার করা হয়, কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। এখন আপনাদের কাছে এই দায়টি থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না নিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন, আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি না আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি। আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি। দুটি কমপ্লিটলি আলাদা, এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যাপারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আরো একটা জিনিস, সেটি হচ্ছে আমি যখন কথা বলি, এখনো আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে, তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি, আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি, কেন কথা বলছি, কারণ আমার সামনের মানুষটির রাজনৈতিক পরিচয় কি, আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন। এতদিন তো সময় ছিল ফ্যাসিস্ট হাসিনা আপনাদের অত্যাচার করবে, এখন তো সেই সময়টি নেই। তাহলে এখনো কেন আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার, আপনার ঢাকার মধ্যে যতগুলো জায়গা আছে, উত্তর পূর্ব সিটি কর্পোরেশন, পুরো বাংলাদেশে এই কমিটি আপনারা দিচ্ছেন না। আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি, যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন, তাহলে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে, কোন ম্যান্ডেটে ফিল করবে, এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে। এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম, জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী। এখন দেখা যাচ্ছে কি, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা 9 দফা বলেন বা যে কোনো আন্দোলনে, এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা, সাধারণ শিক্ষার্থী থেকে আচ্ছা 9 দফার কারিগর তাহলে এরা, কিন্তু বিষয় হচ্ছে যে 9 দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাথ মানুষ না থাকলে তো হতো না। ম্যাথ মানুষ থেকে শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেওয়া, যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো, তখন আমরা দেখলাম যে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল। সংঘাতটা কিরকম, সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা নিয়ে টানাটানি শুরু করলো। আলটিমেটলি যার ফলাফল বললো আমার জুলাই বিপ্লবের উপর, জুলাই বিপ্লব এখন কার সেটি নিয়ে চলে গেল। এই ধরনের কোশ্চেন তো কখনো এড়াই যাওয়ার কথাই ছিল না। কেন কথা ছিল না, কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটটি ছিল একটা সাধারণ মানুষের। আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের প্রকাশ করেননি, 17-18 তারিখের পরেই বাংলাদেশের ইতিহাসে
পরীক্ষা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কি হবে অথবা শেখ হাসিনার কি হবে। তারপরেও তো আপনারা নিজেদের পরিচয়টা আসলে প্রকাশ করেন নাই, নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই। পরবর্তীতে এসে কেন দাবি করা শুরু করলেন? আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এই দাবি করা শুরু করলেন? এটি জবাব আমরা আপনাকে দিয়ে দিতে চাই। তো আমার আসলে সময় 3 মিনিট থেকে 5 মিনিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমালোচনা করার জন্য ডাকা হয়েছিল, সমালোচনা হিসাবেই নেবেন। ব্যক্তিগত পর্যায়ে যদি যায় আসলে সেই সম্পর্কটি থাকবে না, সেটা রাখার দায়ভারও আমার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অর্পিতা গুলদার। অর্পিতা গুলদার সম্পর্কে আমি যতটুকু জানি, জাতীয় অনেকগুলো ডিবেট ফেস্টে চ্যাম্পিয়ন হয়েছেন অনেকবার, এবং একই সাথে অনেক সময় টুর্নামেন্টেও বেস্ট ডিবেটার হিসেবে পুরস্কার পেয়েছেন। নিশ্চয়ই তার বিতর্কিক সুলভ সেই এক্সপ্রেশন আজকের বক্তব্য আমরা পেয়েছি, এবং সেদিকে বিতার্কিকরা যেভাবে একেবারে আর্গুমেন্টেশনের মাধ্যমে এক্সাম্পল ক্রিয়েট করে সে প্রশ্ন করতে পারে, তিনি সেসব তেমনটি করেছেন। নিশ্চয়ই শিবিরের নেতৃত্ব উত্তর দেওয়ার সময় সেই বিতর্কের মান বজায় রেখে উত্তর দেবে বলে আমি আশা করছি। এবারে চলে যাব সর্বশেষ প্যানেল অফ এক্সপার্ট হিসেবে সর্বশেষ বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ ভাইয়ের কাছে। তিনি মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি সময় স্বল্প, আমি কাউকে অ্যাড্রেস করতে পারছি না, সবাইকে অভিবাদন জানাচ্ছি। ম্যানেজার বিষয়গুলো চলে আসছে, যে 1971 বা রকেটা গুজরাটের বিষয়গুলো চলে আসছে। আমি এর বাইরে কয়েকটা বিষয়, যেহেতু সময় খুব সীমিত, আমি কয়েকটা বিষয় অ্যাড্রেস করতে চাই। প্রথমত, বর্তমান সময় বা 2024-এর পর আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি কি চায় আসলে? আমরা অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের দোকানের পাশের দেয়াল দেখেছি, সেখানে লেখা ছিল নির্দলীয় সরকার চাই। এটা যদি ফিজিবল না, কিন্তু এই লেখার পেছনে অনেক গল্প আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অভ্যুত্থানের আগে ছাত্র রাজনীতির অস্তিত্ব বা ছাত্র রাজনীতির যে এক্সিস্টেন্স, এটা কেবল ছাত্রলীগের মাধ্যমে পেয়েছে, যেটা ছিল টর্চার এবং নির্যাতন। এর বাইরে কিন্তু তাদের রেফারেন্সে আর কোনো ছাত্র রাজনীতির আর কোনো সিনারিও ছিল না, এবং সেই কারণে তারা ছাত্র রাজনীতি চায় না। না পাওয়ার যে দাবিটা তখন ঠিক সে কারণে দাবিটা এসেছে। এবার আসি, ছাত্র রাজনীতি আসলে মানুষ যারা ছাত্র রাজনীতি যারা করেন তারা আসলে কি বলেন? তারা আসলে শিক্ষার্থী অধিকার রক্ষায় কাজ করবে, তারা শিক্ষার্থীদের এই তারা অধিকার রক্ষা বা তাদের বিষয়ে ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। কিন্তু আসলে আপনি আমাকে বলেন যে বিশ্ববিদ্যালয়ে বা ছাত্র রাজনীতিগুলো সংগ্রামে যে কাজগুলো করে, এই যেমন ত্রাণ দেওয়া, শীতকালে কম্বল দেওয়া, ক্যাম্পাস পরিষ্কার করা, এগুলো কি কোনো ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত? একটা বিশ্ববিদ্যালয়ে যখন সিস্টেম ডেভেলপ করা থাকবে, কাজগুলো এমনিতেই হবে। আপনি শিক্ষার্থীদের জন্য এসএম হলের বারান্দা যখন খোলা রাখবেন, তখন তো কম্বল লাগবে। আপনি বারান্দার যদি আপনি প্রশ্ন করেন, কম্বল তো লাগবে না। এখন আপনারা বলছেন যে শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো শিক্ষার অধিকার রক্ষায় কাজ করবে, কিন্তু ছাত্র সংগঠনগুলোর কিন্তু আমি শিবিরে আসছি, ছাত্র সংগঠনগুলোর কিন্তু গঠনতন্ত্রের কোথাও লেখা নাই যে তারা আসলে শিক্ষার্থীর অধিকার আদায় কি কাজ করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ক্ষমতায় আসা যায়। হ্যাঁ, এবং ক্ষমতা আসার জন্য কি করতে হবে? ক্ষমতা আসার জন্য শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের উপর ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করতে হবে? তাদের মধ্যে ক্রাইসিস তৈরি করতে হবে। ক্রাইসিস তৈরি করে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো, কম্বল নিয়ে দাঁড়াবো, এটা নিয়ে দাঁড়াবো, সেটা নিয়ে দাঁড়াবো। এরপর সে আমার কাছে আসবে যে আমার রাজনীতি দরকার। এটা হওয়া উচিত না। রাজনৈতিক দলের ক্যাপাসিটি হওয়া উচিত, তার এফিসিয়েন্সি, তার ট্রান্সপারেন্সি, তার আইডিওলজি, তার অ্যাকাউন্টেবিলিটি। মানুষ এটা দেখেই কোনো রাজনীতির কাছে যাবে অথবা যাবে না, এটা মানুষের অপশন হওয়া উচিত। এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি যে আমি নিশ্চয়ই শুনবো ওনাদের কাছ থেকে, শিবিরের যারা আমাদের নিশ্চয়ই বলবেন যে আমাদের জানাবেন যে ছাত্র রাজনীতি আপনারা কে প্রাসঙ্গিক মনে করেন, এবং একটা শিক্ষার্থীর জন্য ছাত্র রাজনীতি কেন প্রাসঙ্গিক এবং শিবির কেন প্রাসঙ্গিক। 2 নম্বর বিষয় আসি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে কি করতে চায়? গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন করতে চায়, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন আমাকে বলেন, কয়টা ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে? নাই। কিন্তু এখন যে ছাত্র সংগঠন নিজেরাই গণতন্ত্র প্র্যাকটিস করে না, যে সংগঠনগুলো, তারা কিভাবে দেশের গণতন্ত্রকে সার্ভ করবে, দেশের মানুষকে সার্ভ করবে, এটা নিয়ে দৃষ্টিভঙ্গি আমি নিশ্চয়ই জানবো। তার কারণ হচ্ছে কালচার। শিবির যেহেতু ইসলামী সংগঠন, সেহেতু ইসলামিক যে কালচার সে বিষয়গুলো নিশ্চয়ই লালন করবে। তাহলে সেই জায়গায় আমাদের যে বাঙালি কালচার, আমাদের গান, অন্যান্য যে বিষয়গুলো আমাদের কালচারে, সেই জায়গায় শিবির কিভাবে অ্যাড্রেস করবে। শিবিরের যদি প্রতিষ্ঠিত হয় বা তারা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আসলে আমাদের যে বাঙালি কালচার, সেটিকে আসলে ইসলামিক কালচার দিয়ে রিপ্লেস হবে নাকি সেটা হারিয়ে যাবে, আসলে কি হবে, এই বিষয়টা আমরা জানতে চাই। এরপর আরেকটি বিষয়, যে ছাত্র শিবিরে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা কিংবা আদিবাসী যা মাইনরিটি যারা আছেন, তাদের জায়গায় তাদেরকে অ্যাড্রেস করা, তাদের ইনক্লুড করার কিন্তু সেরকম কোনো জায়গা নেই।
আমি জানি না আছে কিনা নিশ্চয়ই জানাবেন, এই বিষয়ে আপনারা নিশ্চয়ই অ্যাড্রেস করবেন যে সেটা আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন। আদারওয়াইজ একটা সংগঠন কিভাবে ইনক্লুসিভ সংগঠন হবে এবং শিক্ষার্থীরা আসলে সেটিকে কেন গ্রহণ করবে। সব মিলিয়ে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন 5 আগস্ট শিক্ষার্থীদের বা ছাত্রদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি, সেই উচ্ছ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর ক্রেডিট ভাগাভাগির যে প্রতিযোগিতা, একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট স্টেক নেওয়ার যে প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে যারা আসলে জীবন দিয়েছেন, যারা কোনো ধরনের স্বার্থ ছাড়া মাঠে এসেছেন, তারা কিন্তু সবাই হতাশ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটটা নিশ্চয়ই আপনারা অ্যাড্রেস করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যে বিষয়গুলো আসছে সেগুলো আপনি নিশ্চয়ই অ্যাড্রেস করবেন, আমি আর সেগুলো রিপিট করছি না। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের কাছে যে প্রশ্নগুলো আসছে আমরা ধীরে ধীরে প্রশ্নগুলো কাছে নিয়ে যাবো, আমরা দেখবো তারা আসলে কি উত্তর দেয়। আমরা শুরুতেই প্রথম যে প্রশ্নের সাথে যাবো সেটি হচ্ছে ডক্টর মির্জা গালিবের কাছে যাবো। সেটি আমাদের ডক্টর মির্জা গালিবের কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে আব্দুল মালিককে ছাত্র শিবির তাদের দিবসে উদযাপন করছে। যখন সেই প্রশ্নটি করা হয় কেন করছেন, তারা তখন বলে সিমিলার ভ্যালুজ, সেই জন্য সেটিকে অন করছে। যখন আপনার প্রিভিয়াস আদর্শ হিসেবে অন করে তাহলে তার লাইবিলিটি কেন নেন না, এবং আদৌ কি ছাত্র সংঘের পরিবর্তিত ছাত্র শিবির কিনা, এবং যদি হয় সেটি কিভাবে হবে। এই ধরনের এক্সটেন্ডেড পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে আপনাদের এক্সপ্লেনেশন। লায়াবিলিটি কার? মালিক ভাই লায়াবিলিটি, ছাত্র সংঘের লায়াবিলিটি? আমি জানি না আব্দুল মালিক 71 কি রোল প্লে করছে, তিনি তো 71 ছিল না, বাট ছাত্র শিবিরের লায়াবিলিটি, ছাত্র শিবির ছাত্র সংঘের 71 এর কোনো ক্রাইম বা যে ঘটনাগুলো বলা হয় সেগুলো লাইব্রেরিতে নেবে কিনা, সিমিলার ভ্যালুজ সেই এটা কেমন, এটার একটা পুরো এক্সাম্পল সহ যদি উত্তর দিতে পারেন। 71 তো খুব কমপ্লিকেটেড টপিক, ওই আমার কোট করতে হবে। এটা তো 71 হয়েছে, আমরা 77 শুরু, এটা আমাদের এজেন্ডা না, কোট আনকোট এটাই আবার বলতে হবে। Should I ask this? আমি একটু সহযোগিতা করবো, একটা জটিল করবার জন্য। সেটি হচ্ছে এই যে পরিবর্তিত রূপটি অ্যানালাইসিস হয়, সেখানে আমরা তো আরো একটা ইনফরমেশন গুলো দেখি বিভিন্ন সংগঠনে। তো সেই ইনফরমেশন এবং আপনার ইনফরমেশন দুটাকে কোড করে সিমিলারিটিস বা পার্থক্য দেখানো শুরু করতে। আমি দুইটা জিনিস বলি। একটা হচ্ছে যে 1971 এর যে ইভেন্ট, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কেন হয়েছে, কোন কনটেক্সটে হয়েছে, কিভাবে হয়েছে, মুক্তিযুদ্ধের কারা নেতৃত্ব দিচ্ছে, মুক্তিযুদ্ধের কারা বিরোধিতা করছে, কেন করছে, কোন স্কেলে এখানে জেনোসাইড হয়েছে, জেনোসাইডের রেসপন্সিবিলিটি কার, এই প্রশ্নগুলো অত্যন্ত কমপ্লিকেটেড। যারা হিস্ট্রি স্টুডেন্ট অথবা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা একাডেমিক্স, তারা এটা বুঝবেন যে পৃথিবীর যে কোনো কনফ্লিক্টকে আমি যদি একটা ট্রুথ লেন্স দিয়ে দেখতে চাই, তাহলে এখানে ট্রুথটা সবসময় মনোলিথিক না, খুব স্ট্রেট ফরওয়ার্ড না। মনোলিথিক হলো হিস্ট্রির পলিটিক্যাল ভার্সন। এটা সাধারণত সবাই করে, বিজয়ীরা ইতিহাস লেখে, তাই না? আপনি আমেরিকান হিস্ট্রি যদি নেটিভ আমেরিকানদের দৃষ্টিতে পড়েন, তাহলে আপনি দেখবেন যে হিস্ট্রি একরকম। আপনি যদি আমেরিকান হিস্ট্রি হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট পিপলের পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে এটা আর একরকম। একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি ভারতের লেন্স থেকে দেখেন, তাহলে আপনি একরকম দেখবেন। যদি পাকিস্তানের লেন্স থেকে দেখেন, তারা আরেকভাবে দেখবেন। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এবং পার্টিসিপেট করছে, তাদের লেন্স থেকে দেখেন, তাহলে একভাবে দেখবেন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের লেন্স থেকে যদি দেখেন, তাহলে আপনি আরেকভাবে দেখবেন। Now, if I ask the question, the truth কোনটা? This is a very, very complicated question. Very, very complicated question. আমি আনবায়াসড মাইন্ডে এখানে ট্রুথ কোনটা এটার উত্তর দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। আমি তো জামাত ইসলামের প্রজন্ম না, তাই না? আমি তো মুক্তিযুদ্ধের সময় যারা জামাত ইসলাম লিড দিচ্ছেন, যারা ডিসিশন দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করার, আমি তো সেই প্রজন্ম না, আমি পরের প্রজন্ম, আমি বাংলাদেশ দেখছি, তাই না? আমি আমার জন্ম বাংলাদেশে। সো I have a completely different perspective. প্রশ্নটা অন্য জায়গায়। I'm coming to that. I have a completely different perspective. আমি ছাত্র শিবির করছি, আমি ছাত্র শিবিরকে দেখে ছাত্র শিবির করছি, আমি তো ছাত্র সংঘ দেখে করি নাই, তাই না? আমি ছাত্র শিবির, তো আমার পার্সপেক্টিভ, আবার যারা ছাত্র সংঘ করছে তাদের পার্সপেক্টিভ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং।
এই দুইটার মধ্যে অনেকখানি পার্থক্য আছে। নাও হিয়ারস মাই আনসার। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি যখন এই সমাজে বড় হচ্ছি, আজকে পর্যন্ত আসছি, এই সমাজ, এই রাষ্ট্র আমাকে কি কখনো একটা গণতান্ত্রিক স্পেস দিছে যেখানে আমি 71 কোশ্চেনকে একাডেমিকলি অ্যাড্রেস করতে পারি? কখনো তো দেওয়া হয় নাই। সবচেয়ে বড় স্টেট স্পন্সর্ড প্রজেক্ট ছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালকে ন্যায় বিচার হয়। এই ট্রাইব্যুনাল তো আমাকে ইতিহাসের একটা স্পষ্ট ভাষণ দিতে পারে নাই। So here's my answer. ছাত্র সমাজ বলো না কাটো ন্যায় বিচার হয় না, এটা ন্যায় বিচার হয় না। শিশির ভালো বলতে পারবে। আমি কনক্লুশন করি, তারপর শিশির ভাই যাক। So here's my question. আমি তরুণ প্রজন্মের যারা 71 ছিলেন না, সেই প্রজন্মের জামাত 71 মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, I have that liability. আমি তরুণ প্রজন্মের যারা 71 ছিলাম না, I am interested to address the 71 question. আমি ডিসকাশন শুরু করতে চাই আমার পার্টির মধ্যে। আমি ডিসকাশন শুরু করতে চাই আমার হিস্টোরিক যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে। কিন্তু I need a democratic space. If you give me a democratic space, I will start the discussion. And after finishing the discussion within my party, I'll give you the answer. এক্ষেত্রে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ছাত্র সংঘের কিছু লোকেরা হয়তো শিবিরের সাথে ছিল কিনা, থাকলে আমি অন্যভাবে প্রশ্ন করি, কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে মুসলিম লীগ আসছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতেছি যে এখানে প্যারেন্ট পার্টি ছিল জামাত ইসলাম, স্টুডেন্ট অর্গানাইজেশন ছিল ছাত্র সংঘ, তাই না? 1971 মুক্তিযুদ্ধতে একটা টার্মোনের মধ্যে দিয়েছে, ইটস ভেরি কমপ্লিকেটেড ইস্যু। দেন জামাত ইসলাম এসে কন্ট্রিবিউট করছে, ছাত্র সংঘ হিসেবে কন্ট্রিবিউট করে, সে শিবির হিসেবে কন্ট্রিবিউট করছে, তাই না? তা আমি যখন শিবির করি, আমি শিবিরকে শিবির দেখে করি, আমি শিবিরের কনস্টিটিউশন পড়ে করি, আমি শিবিরের লিটারেচার পড়ে দেখি। শিবিরের লিটারেচার তো ছাত্র সংঘ কোনো ইস্যু না, শিবিরের লিটারেচার তো 70 কোনো ইস্যু না, এবং এটা একটা হিস্টোরিক ঘটনা। এবং এটি কি আপনি এরকম সেমিনার বানাবেন যে হচ্ছে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে মুসলিম লীগ হয়েছে, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, তার মানে নিউ পলিটিক্যাল পার্টি ফর্ম করতে গেলে একদম মানুষ নতুন করে জন্ম নেবে না। পলিটিক্যালি কনসাসকে যদি বলে কেন হবে, তার মানে যে পলিটিক্যালি কনসাস সে প্রিভিয়াস কোনো একটা পলিটিক্যাল পার্টি কানেক্টেড ছিল। তো শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করছে, তার মানে এই না মুসলিম লীগের পরবর্তীতে সবকিছু মুসলিম লীগের মানে অফকোর্স একটা পলিটিক্যাল পার্টি দুই নেতার নেতৃত্বে ইজ নট দ্য সেম পলিটিক্যাল পার্টি, তাই না? আপনি ধরেন যে শেখ মুজিবের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আওয়ামী লীগ দুইটাকে যদি আপনি কম্পেয়ার করেন, দেয়ার ইজ ডিফারেন্স, তাই না? আপনি জিয়াউর রহমানের বিএনপি এবং আপনি খালেদা জিয়ার বিএনপি এবং তারেক জিয়ার বিএনপি যদি আপনি কম্পেয়ার করেন, দেয়ার ইজ ডিফারেন্স। একটা রাজনৈতিক দল সময়ের সাথে, জেনারেশনের সাথে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। যখন নাম পরিবর্তন করে তখন কখনো কোনো আদর্শ পরিবর্তন হয়, তখন হয় না। তাই আপনি মুসলিম লীগ একসময় তো শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ করছেন, তাই না? সেখান থেকে আওয়ামী মুসলিম লীগ হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে তারা গেছে। তো ইতিহাস এগুলো হয়। তা আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলকে বিবেচনা করতে চান, আপনি দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে তার প্রেজেন্ট কার্যক্রম এবং তার ঘোষিত ইডিওলজি নিয়ে আপনাকে ঘোষিত করতে হবে। দুই, আপনি বলতে পারেন আপনার ঐতিহাসিক দায়বদ্ধতা আছে। আমি স্বীকার করি, আমি ওপেনলি স্বীকার করি ঐতিহাসিক দায়বদ্ধতা আছে। বাট I need a democratic space to answer that question. আপনাকে এই ডেমোক্রেটিক স্পেস আমাকে দেন, আমি প্রশ্ন উত্তর দেব। এই ডেমোক্রেটিক স্পেস বাংলাদেশে আজকে পর্যন্ত কোনোদিন ছিল না। থ্যাংক ইউ। শিশির ভাইয়ের কাছে বলবো, সেটা হচ্ছে আপনার হরতাল, অবরোধ, ভাঙচুর, বিভিন্ন ইস্যুগুলো আসছে, কেন আপনারা করলে জঙ্গিবাদ বলা হয়, অন্যদের করলে সেটি লড়াই সংগ্রাম বলা হয়? আপনারা এই কেন মানুষের ব্যাপারটাকে লিড করেন? এটাকে আপনি ধরে নেবেন, আপনারা তো করছেন কিনা, করলে সেটা ক্লিয়ার স্টেটমেন্ট। এই যে ভ্যান্ডালিজম, গাড়ি ভাঙো, মানুষকে বিপদে ফেলো, মানুষকে এই করো ওই করো, এটা দিস ইজ টোটালি এ ক্রিমিনাল লায়াবিলিটি। কোনো ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটি সকলের উপর বর্তায় না। ইফ ইউ কমিট ক্রাইম, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। ইফ আই কমিট ক্রাইম, আই উইল বি হেল্ড রেসপন্সিবল। আমি যদি ধর্ষণ মামলার আসামি হই, I will be punished, not my son, not my father. So we have to be very specific to that. Yes, if somebody committed crime, which is vandalism, committed murder, arson, looting, no mercy. Make him answerable. Go to the court, file criminal case, and accordingly, আপনি, আমি, আমাদের সকলের দায়িত্ব হলো, it will be tried as per the law.
কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব, একজন ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব অন্যজন ব্যক্তির ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না। খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কথা তুলেছেন। তাহলে কি বাকশালের দায় দায়িত্ব পরবর্তীতে আওয়ামী লীগ নিবে? আর যদি এইভাবে খুঁজেন, সবাই কি আদমের সন্তান হবে? সবাই যদি আদমের সন্তান হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কি ডিভিশন হবে না, রিফরমেশন হবে না, সংস্কার হবে না, নতুন কিছু বিল্ড আপ হবে না, নতুন থিঙ্কিং আসবে না, ইনোভেটিভ আইডিয়াস আসবে না? তো আপনি যদি বলেন যে আমার বাবা এক সময় এটা ছিল, এই জন্য আপনার আর কোনো ইনোভেটিভ থিঙ্কিং এর ক্যাপাসিটি থাকবে না। উইল বি জাস্টিফাইড? জাস্টিফাইড হবে এটা? আমি বলছি যে 1900 এত সালে ডিইউডিএস এর সভাপতি ছিলেন অমুক, হি ওয়াজ এ কারিশমেটিক লিডার। ডাজ ইট মিন এখনকার ডিইউডিএস এর সভাপতির সেম কারিশমেটিক ক্যাপাসিটি থাকবে? নো, ইট নট নেসেসারিলি করোলারি। দেন হোয়াট উইল হ্যাপেন? বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুঁজে দেখেন না, দি বেস্ট জার্নালিস্ট যারা ছিলেন তাদের অধীনে তাদের ভূমিকা, পরবর্তীতে জার্নালিস্টদের মধ্যে কি ডেভিয়েটেড বিহেভিয়ার করে নাই লোক? করে নাই? আমরা দেখি নাই এই দেশে একটা প্রেস কনফারেন্সে ডিজাইন করে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি নাই? করেছেন হাসাহাসি? ডাজ ইট ক্যারি? এখন যদি আমি আর্গুমেন্ট করি, তাহলে বাংলাদেশের 10,000 সাংবাদিক সকলেই একই দোষে দুষ্ট। উইল ইট বি জাস্টিফাইড? নো। এই জন্যই তো জেনারেলাইজ করা যাবে না। ক্রাইম যদি কেউ করে থাকে, হি উইল বি হেল্ড রেসপন্সিবল ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কিন্তু ইন জেনারেল আমি, আমার বাবা, আমার দাদা, আমার ছেলে, তার ছেলের ছেলে সবাই ক্রিমিনাল। দিস জেনারেলাইজেশন ইজ এ বার ফর ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড থটস। অসংখ্য ধন্যবাদ। আমি শিশু মনিবের আরেকটি প্রশ্ন করবো এই বিষয়টা, সেটি হচ্ছে শিবিরের ব্যাপারে যত গত 10-15 বছরের কিছু এক্সাম্পল বলা হচ্ছে, সে টর্চার হয়েছে, বঞ্চিত হয়েছে, বাট ছাত্র শিবির আসলে কোনো ভালো এক্সাম্পল ক্রিয়েট করছে কিনা? যখন সে ভালো পিরিয়ডে ছিল, সেই ক্ষেত্রে আসলে রাজত্ব করছে নাকি আসলে শিক্ষার্থীদের জন্য ভালো কোনো এক্সাম্পল ছিল? আপনার স্মৃতিতে কি মনে পড়ে? দেখুন, আমি কোনো খারাপ কাজে ডিফেন্ড করতে এখানে আসি নাই। কোনো পার্টিকুলার লোক কোনো পার্টিকুলার ক্যাম্পাসে যদি এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, I believe this is a deviated behavior. কিন্তু শিবিরের আমি এক সময় দায়িত্বে ছিলাম, কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা কখনো কোনো পর্যায়ে সাংগঠনিক সিস্টেমের মধ্যে কখনো কোনো ডেভিয়েটেড বিহেভিয়ারকে অ্যালাউ করি নাই। কিন্তু এমনটা আমি অস্বীকার করছি না যে যখন 2001 থেকে 2006-এ আমরা ছিলাম, এই সময়টাতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের লোকেরাও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। কিন্তু so far my memory goes, I visited Rajshahi University then 2005. I also visited Chattogram University. I also visited Islamic University, Kushtia Islamic University. এই তিনটা বিশ্ববিদ্যালয় নিয়েই সবচাইতে বেশি বদনাম ছিল। এবং ওই বদনামগুলোর মধ্যে আমার মনে আছে, একদিন ভোর 4টার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট, এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, এবং একটা রুমে একটা খাট, যেখানে থাকার কথা একটা রুমে 4টা খাট। আমি গিয়ে বললাম, হোয়াই ইজ দিস? এত বড় খাট কেন? এখানে এত বড় খাট কেন? আপনি তো ছাত্র, আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাব নিয়ে এক রুমে 4 জন থাকলে মান ইজ্জত কি আর থাকে? এই জন্য 4 জন মিলে একটা খাট বানাইছে। Then and there I took action. I changed the খাট। আপনি And the university সভাপতি become a very ordinary student. পরের দিন আমাকে অবশ্য ইউনিটে মেনে নিতে পারেন নাই, মেনে নিয়ে আমার প্রশ্ন করেছেন, আপনি কি কাম ডাইনে করলেন? দিস আমি কিন্তু অস্বীকার করছি না। আই এম সেইং দিস টাইপ অফ ডেভিয়েটেড বিহেভিয়ার ওয়াজ দেয়ার, বাট উই নেভার অ্যালাউ এজ এ পলিসি। শিবিরের স্ট্রেংথটা কোথায়? শিবিরের স্ট্রেংথটা হলো এটা, যখন শিবিরের এই ডেভিয়েটেড বিহেভিয়ার আলোচনা হয়, তখন এখানে ডেভিয়েটেড বিহেভিয়ার যেই করেন না কেন, যত পর্যায়ে নেতাই করেন না কেন, ওই ডেভিয়েটেড বিহেভিয়ার নিয়ে আপনি বেশি দূর টিকতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ।
আমরা এরপরে যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে। জাহিদ ভাই, সংগঠনের ব্যাপারে, শিবিরের ব্যাপারে যে প্রশ্নগুলো আসছে, গুপ্ত সংগঠন, আপনারা কমিটিগুলো এখনো ওপেন করেন, আপনারা কি বাংলাদেশের এখনো সবগুলো কমিটি গোপন রেখেছেন? ঢাকা মহানগরের কমিটির ব্যাপারে আলাপ আসছে, আসলে সংগঠনের এখন কোন অবস্থা আছে সারা বাংলাদেশে, একটু বলবেন কিনা? জি, ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র শিবির তো আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন আগের প্রজন্মকে কিভাবে করে ওনারা সেই সময় রান করেছেন। তো প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে, সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে ডিসিশন নেন। শিশির ভাই বলেছেন তিনি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা চমৎকার, তো সেই আলোকে উনি সেখানকার ডিসিশনটা দিয়ে এসেছিলেন। তো গত 15 বছর একটা ছাত্র সংগঠনের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে, অনেকগুলো কেস আপনারা জানেন, এগুলো বলে আসলে সময় নষ্ট করার দরকার। আপনার ফাহাদের মতো আপনাদের পাশে ক্যাম্পাস বুয়েটে, তো শিবির সন্দেহ, শিবির সন্দেহ, শিবির সন্দেহ, মানে এত বেশি এটাকে রিড করা হয়েছে, সন্দেহ করে পিটে মেরে ফেলা যাবে, এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ মানে পিটে মেরে ফেলা যাবে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি আপনারা এখানে আছেন, এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এই ঘটনাগুলোর। এরপর আমাদের এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এর আসলে অনেক ইমোশনাল অনেকগুলো বিষয় আছে। তো সেই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি গুপ্ত? এত বড় একটা নির্যাতিত, এত বড় একটা ভিকটিম সংগঠনের উপর এই শব্দগুলো আরোপ করা, আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে। আজকে ছাত্র শিবিরের এই প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? ছাত্র শিবিরের সায়েন্স ফেস্ট কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? তো আমাদের সেই 77 সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেট আপই হয়েছে। তো এমন হতো কিনা যে আমরা এই 15 বছর আমাদের একেবারে ঢাকঢোল পিটে সবার কাছে বলতাম, ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম যে এই হলো 15 জন, এই 20 জন শিবির করেন, এবার আপনারা যা ভালো মনে করেন, যেটা যে এখন একটা জায়গা। তো এই জায়গাগুলো কি আমরা কি উপলব্ধি করছি কিনা আমি আপনাদের কাছে একটু মানে পাল্টা কোশ্চেন রাখতে চাই, উপলব্ধি করছি কিনা। তো ছাত্র শিবির তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, ইভেন আমরা যদি কোনো একটা বিষয় বলতাম যে ভাই এটা একটু আমাদের প্রচার করুন, সেটাও তারা করতেন না। কেন করতেন না সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তীতে তার চাকরি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে, এরকম ঘটনা অসংখ্য। এটা তো আপনাদের প্রিভিয়াস ক্রাইসিস, কিন্তু এই 5 আগস্টের পর থেকে আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন? না, আমরা কোনো গোপন তো রাখিনি। এখন বিষয় হচ্ছে যে প্রচার তো হয় না, আমাদের কমিটিতে হয় সাধারণত জানুয়ারি মাসে, এই যে জানুয়ারি মাসে আসতেছে আমাদের কমিটি হবে। তো আপনারা যেমন ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে কমিটি প্রকাশ হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রকাশ হয়েছে। তো ছাত্র শিবিরের একটা মোরাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি, সেটা হলো যে নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নাই, যেটা আমাদের শিবিরে অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন যে ঢাকঢোল পিটাইয়া, যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি, কমিটি হওয়ার পরে মাশাআল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে, আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। তো এই ধরনের মানে মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ, কমিটি ঢাকঢোল পিটানো এরকম ফিল করি না, এবং আমরা দায়িত্বের অনুভূতিটাকে বেশি ফিল করি। জাহিদ ভাই একটু ইন্টারাপ্ট করবো, তার আগে হচ্ছে আমাদের সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমাদের অন্যতম প্যানেলিস্ট যিনি অর্পিতা গুলদান, ওনার ঢাকার বাইরে একটা প্রোগ্রাম থাকে, ওনাকে আমাদের আজকের মতো বিদায় দিতে হচ্ছে। তিনি পরবর্তী কোনো আয়োজনে অবশ্যই আমরা তাকে পাবো বলে বিশ্বাস করছি। অনেক ধন্যবাদ অর্পিতা গুলদারকে, অনেক ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত ছিলেন। আচ্ছা, আমি একটু কনক্লুশনে যাই। তো আমার মনে হয় ছাত্র শিবির এই জায়গাটা থেকে কখনোই গোপন ছিল না। আগে আমাদের কাজগুলো কেউ প্রচার করতো না, এখন প্রচার হচ্ছে। আশা করি এই জিনিসগুলো আরো ভালোভাবে হবে। আপনারা অনেকগুলো ভিডিওতে দেখা যায়, ইভেন গত বছরও বড় বড় মিছিল করেছেন ঢাকা শহরে, অন্যান্য শহরগুলোতে। এই যে গুপ্ত হওয়ার অভিযোগ এবং আবার প্রকাশ্যে মিছিল, এটা আসলে মানে কোন রূপটা ছিল গত বছর? এখন এই কম্পারিজনটা তো আমাদের মানে অডিয়েন্সকে করতে হবে। কম্পারিজনটা মানে কম্পারিজনের উত্তরটা আমি দিলে আমার পক্ষে আমি বলবো এটা মিডিয়ার উপর যে আপনি প্রকাশ্যে মিছিল করেছেন, এরপর আপনার প্রচারণা হয় না, এটা মিডিয়ার উপর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটাই হয়েছে। আমরা তো অনেক মিছিল করেছি, সবকিছু প্রকাশ হয়নি। আচ্ছা, আমি একটা লাইন একটু শেষ করি এই পয়েন্টে। সেটা হলো ছাত্র শিবির একটা জায়গায় নিজেকে ওন করতে চায়, সেটা হলো সবার হয়ে উঠতে চায়। তো যেমন একটা প্রশ্ন আসছে যে শিবির অমুককে শিবির মনে হয়, অমুককে শিবির। এখন ভালো কাজ করলে যদি শিবির মনে হয় তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার চিন্তার প্রবলেম।
আবরার ফাহাদ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আপনি সাথে সাথে তাকে শিবির বললেন। তো আমি মনে করি এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। এবং একটা কালচার, পলিটিক্যাল যে একটা নোংরা কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা, বয়ানের সমস্যা, বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটার সমস্যা। এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা শিবিরেরও কোনো সমস্যা না। আমাদের জাহিদ ভাই বলছেন তিনি সবার হয়ে ওঠার চেষ্টা করছেন বা উঠতে চান, তাহলে 1 থেকে 5 সাল পর্যন্ত আমি কালিদ ভাইয়ের কাছে জানতে চাইবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনার পরিবেশ ছিল যেখানে গত 4-5 বছর দেখতাম 21টা গ্রুপ মারামারি করে, সেন্ট্রাল লাইব্রেরি বন্ধ, যে পরিবেশ আমরা লাস্ট 15 বছরের সময়টা দেখছি, আপনাদের সেই সময়টা 1 থেকে 5 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা কি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পারছেন, সবার হয়ে উঠতে পেরেছিলেন কিনা? গত 15 বছর ছাত্র রাজনীতির যে সিচুয়েশন ছিল তার আগের স্টেপ যদি আমি বলি যে 91 যখন আমাদের এখানে ডেমোক্রেটিক সিচুয়েশন আসলো, এই 15 বছরের চাইতে তুলনামূলক অনেক ভালো পরিবেশ ছিল সব জায়গায় ওভারঅল। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি, কিন্তু এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল। তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স হচ্ছে রাজনৈতিক দল করতো, এটা শিক্ষকরা করতো না। সো এটা একটা প্রবলেম। সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, যেহেতু সিট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে, তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিছিলে নিয়ে যেত জোর করে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা সিনিয়র স্টুডেন্ট যারা তাদেরকে সাধারণত নিত না, কিন্তু জুনিয়র থেকে। এইটা প্র্যাকটিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা অনেক 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 জায়গায় ছিল। কিন্তু এই যে 15 বছরের সময় যে ধরেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আপনাকে মেরে হল থেকে বের করে দিল, অথবা আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গেলেন এই কারণে আপনাকে মেরে বের করে দিল, এটা ছিল না। অনেক জায়গায় সহ অবস্থান ছিল, হল এবং ক্যাম্পাসে গ্রুপিং হতো না আপনাদের মধ্যে, এরকম কিছু হতো না, শিবিরের মধ্যে গ্রুপিং হতো না? না, শিবিরের মধ্যে গ্রুপিং তো কখনোই ছিল না। শিবিরের যেহেতু আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো, শিবিরের মধ্যে গ্রুপিং কখনো ছিল না। শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই, তাহলে সমালোচনাটা হলো এই সিট পলিটিক্স অনেক জায়গায় শিবির নিজেও করেছে। এটা শিবিরের সমালোচনা। শিবিরের সমালোচনা যদি আমি করতে চাই, তাহলে আমি বলবো যে ধরেন একজন ছাত্র, সে আমার সংগঠনের বিরোধী, খুব ক্রিটিক, আমি তাকে ছাত্রলীগের মতো অপারেশন কখনোই করি নাই, কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস সেটাকে একেবারে আমার সমান করে দেওয়া, সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি নাই, সেখানে কোথাও কোথাও কিছুটা সংকুচিত করেছি। যেই কারণে আমি আমার প্রথম বক্তব্যে বলেছি যে 91 থেকে 2005-06 পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি ছিল সেটাও আমাদের স্ট্যান্ডার্ড না। এটা আমাদেরকে অতিক্রম করে যাইতে হবে কালেকটিভলি। এটা শুধু ছাত্র শিবিরের একা না, সকল ছাত্র সংগঠন কনফিডেন্টলি বলতে পারেন সেই সময়কার সকল ছাত্র সংগঠনের কম্পারিজনে শিবির কি একটু বেটার রোল প্লে করছে না ওর রোল? শিবির ওয়াজ ওয়ে বেটার। যেখানে ভায়োলেন্সের কোশ্চেন আছে, আমি খুব স্ট্রংলি আর্গু করবো। আপনারা সাধারণত দেখবেন যে কোনো ছাত্র সংগঠন যখন সরকারি দলে যায়, তখন তার চরিত্রের যেগুলো সিগনেচার ক্যারেক্টারিস্টিক, সেটা বই প্রকাশ ঘটে, কারণ এখন তার ক্ষমতা আছে, এখন সেইটাকে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারে। আপনি যদি ছাত্র শিবিরের ইভেন মারামারি অথবা ভায়োলেন্সের পার্টিসিপেশনও দেখেন, সে যখন বিরোধী দলে তখন এটা হয়েছে, কারণ সে অপ্রেসড হয়েছে। সে যখন ক্ষমতায় আসছে, অধিকাংশ ক্যাম্পাসে আপনি মারামারির সংখ্যা কম পাবেন। গো টু দ্য স্ট্যাটিস্টিক্স এন্ড ফাইন্ড ইট। আপনি এখানে স্পেসিফিকলি পাবেন 2001 থেকে 2006 পর্যন্ত ছাত্র শিবিরের ভায়োলেন্সের পার্টিসিপেশন তার অতীতের যে কোনো সময়ের তুলনায় কম ছিল, কারণ সে অপ্রেসড কম হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এবার যাবার সাথে কাহিনীর কাছে আপনাদের ব্যাপারে আলাপ হচ্ছে, আপনারা হঠাৎ করে জুলাই অভ্যুত্থান নিয়ে ধীরে ধীরে ক্রেডিট নিতে শুরু করছেন। এটা কি শুরু থেকে ক্রেডিট না নেওয়ার কথা বলছেন, এখন ক্রেডিট নিচ্ছেন? এখানে এই যে ক্রেডিট নিতে চাওয়া না চাওয়ার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমাদের 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না, এখানে ক্রেডিটবাজি করার কিছুই নেই। এই যে অভ্যুত্থান হয়েছে, আমরা যে বিপ্লব পেয়েছি, এখানে মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা যদি আমরা অংশীজন হিসাব করি, এখানে দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীজনরা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। এটা কি মানে আমি একটু অডিয়েন্সের কাছে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক আমাদের জীবদ্দশায়? আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে।
সেই দায় থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। অর্থাৎ আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার সত্যিকার অর্থে কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান বা সেটা জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান, এরকম কিছু? এক্স্যাক্টলি, সত্য ইতিহাস যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিটবাজি না, সত্য সবসময় সত্য। আচ্ছা। এটা আজ হোক আগামীকাল প্রকাশিত হবে। সত্য ইতিহাস এটাও তো সত্য যে শহীদ কারা, এটা তো সত্য। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার শহীদ তালিকা বা আহত তালিকা আপনাদের কি আসলে কেউ নাই নাকি প্রকাশ করছেন না কেন? এটা কারণ কি? জি, আমাদের শুরু থেকে অর্থাৎ 5ই আগস্টের পরেই আমরা যেটা ফিল করেছি, আমরা এটা নিয়ে বসেছিলাম আমাদের সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে দায়িত্বশীলদের সাথে। তো চিন্তা করলাম যে আমরা যদি ছাত্র শিবিরের একটা তালিকা প্রকাশ করলাম, সেটা হবে 100 হবে, বেশি হবে বা কম হবে। তো এটার পরে হচ্ছে ছাত্রদল একটা প্রকাশ করবে, এরপরে ছাত্রলীগ, আমাদের অ্যানালিসিসে তখন যেটা উঠে এসেছে। তো এভাবে করতে করতে দেখা যাবে যে সব দল মিলে করলে হয়তো 500 হবে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলরেডি 1500 প্লাস বা 2000 শহীদ হয়েছে। তাহলে বাকি যে 1000 বা মোর দেন 1000 তাদের তালিকাটা কোন দল প্রকাশ করবে? তো এটা ছিল আসলে আমাদের বড় একটা নিজেদের কাছে কোশ্চেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা স্টেটমেন্ট নিয়েছি, আমরা এখানে যেহেতু আন্দোলনে আমরা সবাই ছিলাম, আমাদের পরিচয় ছিল আমরা আসলে মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে জিম্মি করে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে জিম্মি করে তার মত চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এজন্য আমরা সবাই এক কাতারে এসে ন্যায়ের পক্ষে লড়াই করেছি। আমরা সকল শহীদদেরকে ওন করবো এবং আমি আজকে আবারও ঘোষণা দিচ্ছি, ছাত্র শিবির প্রত্যেকটা শহীদকে তার নিজেদের দলের মতো করে ফোন করবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নাম উঠে আসে, যে অমুকের নাম বলেন না কেন স্লোগানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো এখানে কেন বাকি আরেকজনের নাম আসেনি? তখন আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে ভাই, তাহলে এই 1-2 জনকে আইকনিক যাদেরকে আমরা মনে করি তাদেরকে বাদ দিয়ে এরকম হয় সম্ভব কিনা যে 2000 শহীদকে নিয়ে একটা স্লোগান হোক, আমরা সবাই মিলে সেই স্লোগানটাই দেই। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা আপনারা যেন বিভাজন তৈরি না হয়, দলীয় ক্রেডিট এবং দলীয় বিভাজন, এবং অতীতে যেটা হয়েছে যে শহীদদেরকে নিয়ে লাশ নিয়ে রাজনীতি, এটা আমরা কোনোভাবে সম্পূর্ণ প্রশ্ন। আপনারা এটা শুধু মৌখিকভাবে না, শহীদদেরকে অন করার জন্য গত 3-4 মাস আসলে কিছু করছেন? আমি সর্বপ্রথম যেটা বলবো, এটা নিজের, এটা বললে আবার বলবেন যে আপনার ক্রেডিট দাবি করতে। আমাদের তো শিক্ষার্থীদের অবশ্য জানার অধিকার আছে। আমি শেষ করে দিই, জানার অধিকারটা হচ্ছে যেটা আমাদের সাদিক কাইম অলরেডি বলেছে, ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্টারিম গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাকে নিশ্চয়ই আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন নাকি আপনার সকল শহীদদের খোঁজ খবর নেওয়া কোনো চেষ্টা? আমরা 5ই আগস্টের পরে, আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে, তিনি মাগুরাতে কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তা আমি মাগুরা সফর করেই জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাবো, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। তো এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না। ইভেন আমি নিজে পার্সোনালি আমার কথাই বলছি, এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করে ওন করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার যেখানে যেখানে শহীদ হয়েছে শাখা এবং ওয়ার্ড বিভাগ করে দিয়েছেন। আপনার কি এখন শিবিরে অল্প কয়েক মাসের মধ্যে সারা দেশের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম লোকাল পর্যায়ে? যে আমাদের কমিটি আছে। মানে এটা কিভাবে সম্ভব হলো যে এত বছর টর্চারের মধ্যে আপনারা কমিটি কন্টিনিউ করছেন? এটা কি হঠাৎ করে এখন দিয়েছেন নাকি কত সময় বেসিসে কমিটিগুলো? এটা তো আমি আমার আগের উত্তরে বলেছি যে 77 সাল থেকে আজকে দিন পর্যন্ত প্রত্যেকটা সময় যতগুলো কমিটি ছাত্র শিবিরে সেটা কন্টিনিউ ছিল। আচ্ছা, বিশ্ববিদ্যালয়তে 5ই আগস্টের আগে আপনারা ছিলেন, রাইট? শিওর। তার আগে ছিল
গালিব ভাইরা ছিল, কখনো তো মিস হয় না। অর্থাৎ ছাত্র শিবির এই সময়টা তো একদম লোকাল পর্যায়ে পর্যন্ত তার কমিটি কন্টিনিউ করেছে। সেই কমিটিতে ফাংশন করে আপনারা শহীদদেরকে ওন করতে চান এবং সেই কাজটা করতে চান। জি, অসংখ্য ধন্যবাদ। আমি গালিব ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, কমিটি নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমি ফরহাদ সাহেবের সাথে একটু আলাপ করতে চাই। আরে আমাদের শিবিরের রাজনীতি একটু বোঝা দরকার। এখানে যারা অডিয়েন্স আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই যেন শিবিরের যে গঠনতন্ত্র আছে, সংবিধানটা একটু পড়া দরকার। শিবিরের সংবিধানের 34 নম্বর ধারা এখানে উল্লেখ আছে, শিবিরের যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কারো যদি পদের প্রতি লোভ থাকে, কেউ যদি সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো শিবিরের রাজনীতিটা যদি আমরা না বুঝি, অনেকে না বুঝে আমরা এটা ভোটার কারা হবে। আচ্ছা, আমি শেষ করি, তারপর হচ্ছে ভোটারের কথা বলতেছি। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যে যা আছে, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, তাদের যে পলিটিক্স দেখি আমরা, দেখি নেতার সাথে মধুতে এখানে ওইখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার খুবই আস্থাভাজন, কিন্তু কমিটিতে যখন তার নাম থাকবে না, এরপর দিন থেকে নেতাকে হচ্ছে সে পাইলে যেখানে পাবে সেখানে হচ্ছে তাকে হটাও, এই আন্দোলন শুরু হয়, আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনারা শিবিরের সেট আপগুলো যদি দেখেন, এখানে কেউ নেতা হতে চায় না। আপনি এটা বোঝা বা ভারী হিসাবে দেখেন। হ্যাঁ, তো এখানে কর্মী হিসেবে থাকতে আশ্বস্ত তারা হচ্ছে ফিল করে। এবং শিবিরের যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন, শিবিরের প্রত্যেকটা স্তরে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা, আমরা এটাকে প্রাউড ফিল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে থাকে। আপনাদের সারা দেশের কমিটি দেন, যদি আমি ধরেই জানুয়ারিতে শুরু করবেন, ঠিক কতদিন সময় লাগে আপনাদের সারা দেশের কমিটি দিতে? আমাদের আপনারা জানেন আগামী 31শে ডিসেম্বর শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন এবং মনোনীত হবে। এরপরে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের আমাদের 144টি ইউনিট আছে, 144টি ইউনিটের সব সেট আপ সম্পন্ন হবে আমরা আশা করছি। একদম সবগুলো, হ্যাঁ, সবগুলো আমাদের নিঃসন্দেহে অসাধারণ যে ছাত্র সংগঠনের 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের সকল কমিটি অ্যানাউন্স করতে পারবে। নিশ্চয়ই ভালো এক্সাম্পল। আমি যাব আমাদের গালিব ভাইয়ের কাছে, সেটি হচ্ছে শিবির যতই ভালো কাজ করুক না কেন, প্রশ্নটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যখন তার নিজস্ব অথরিটি, সে যেমন প্রশ্ন করলেন যে আমার যদি অ্যাসেম্বলি সে বারান্দায় না থাকে, ভিতরে থাকে, তো আমার কম্বল দেওয়া লাগে না, অধিকারের জন্য কাজ করতে হয় না। তো ছাত্র রাজনীতির আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, থাকলে গেলে শিবির কতটুকু করে দিবেন, কেন দরকার? এইখানে একটা লজিক্যাল ফ্যালাসি আছে। যেমন ধরেন, আমি আর্গু করতে পারি যে আমার যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে আদৌ আসার প্রয়োজন আছে কিনা। তো তারপরে তো আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করি, তাই না? যারা প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করে না, তারা সবাই তো রবীন্দ্রনাথ হয় না। তো আমি ছাত্র রাজনীতিকে দেখি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন আপনাকে কিছু জায়গায় হচ্ছে গ্রুম করে, কিছু জায়গায় আপনার কোয়ালিটি ডেভেলপ করে, কিছু জায়গায় নেতৃত্ব দেওয়ার যেই ট্রেনিং সেটা হয়, কিছু ইডিওলজি শেখায়, কিছু স্পেসিফিক লিটারেচার পড়ায়, এবং কিছু কন্ট্রিবিউশনের সমাজে, ছাত্র সমাজ এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করে। তো ইন্ডিভিজুয়ালি যে কোনো ব্যক্তি এই সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে ওগুলো করতে পারে। ঠিক যেভাবে ইউ উইল গেট সাম ব্রিলিয়ান্ট পিপল যে কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই বাট স্টিল ব্রিলিয়ান্ট, এটা হইতে পারে। কিন্তু নর্ম হইল যে আমরা এটাকে যখন প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে করতে চাই, তখন একটা ইনস্টিটিউশনের মধ্য দিয়ে যাই। তো আই সি স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি অ্যাজ এন ইনস্টিটিউশন, যার মধ্য দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক পন্থায় আমরা এটা করব। তো এখানে মাল্টিপল ইনস্টিটিউশন থাকবে, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকবে, যে যেটা পছন্দ করবে সে সেই ইনস্টিটিউশনে যাবে, সেখানে করবে। অ্যান্ড দেয়ার উইল সাম পিপল যারা কোনো ইনস্টিটিউশনে যাবে না, এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট, এবং এর বাইরে থেকেও তারা করবে, দে আর অলসো ওয়েলকাম টু ডু দ্যাট। অসংখ্য ধন্যবাদ। আমি শিশির মনির ভাইয়ের কাছে যাব, সেটি হচ্ছে আপনি পলিটিক্যাল, গালিব ভাই যেটা করলেন যে পলিটিক্যাল ইনস্টিটিউশন, শিবির আসলে কি? আপনি পলিটিক্যাল, আমি যেটা বুঝি, ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদের অধিকার সে পাচ্ছে না সেটা অ্যাচিভ করবে, প্রজেক্টে হেল্প করবে। এই যে সায়েন্স ফেস্ট, এই যে ম্যাগাজিন ছাপানো শিশুদের, এই যে আবার চিত্র প্রদর্শনী করা, এই যে আবার গানের আসর, নাটক মঞ্চায়ন করা, এটা প্রুফ করে শিবির কি একটা এনজিও, না পলিটিক্যাল সংগঠন, না মিশনারি সংগঠন, না ধর্মীয় প্রতিষ্ঠান? এটা কি এক্স্যাক্টলি আসলে শিবিরের রূপটা কি? এটা প্রমাণ করে যে
দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন যদি আমি বলি যে কালকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 9টার মধ্যে প্রবেশ করতে হবে, আমার তো মনে হয় এফ রহমান হল পর্যন্ত লাইন হবে। এখান থেকে শুরু করে এফ রহমান হল, নীলক্ষেত পর্যন্ত লাইন হওয়ার পরেও একজন আরেকজনের জন্য অপেক্ষা করবে যে কে সিট ছেড়ে যাবে আর কে বসবে। এরকম প্রতিযোগিতা দেখছেন আপনারা? আমি তো এটাও দেখছি, শহীদুল্লাহ হলের সায়েন্স লাইব্রেরিতে জায়গা পাওয়ার জন্য আগের দিন থেকে মশারির ভিতরে কোনায় বসে রয়েছে। আই সো ইট। কেন এটা? এখন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এখন এই লাইব্রেরি এস্টাবলিশমেন্ট, লাইব্রেরি এনহ্যান্সমেন্ট, লাইব্রেরির রিসার্চ ওরিয়েন্টেড বইপত্র আনা, ইন্টারনেট বেস ফেসিলিটি ক্রিয়েট করা, ছাত্র শিবিরকে এই দাবি উত্থাপন করতে পারে না? এই দাবি উত্থাপন করা কি ছাত্র শিবিরের কর্মের যদি তারা এটা অ্যাড করে আর এরই ভিত্তিতে যদি লাইব্রেরি ফেসিলিটি ডেভেলপ হয়, তাহলে কি ছাত্র সংগঠন ছাত্রদের জন্য ভালো হয় না খারাপ হয়? ফর এক্সাম্পল ধরেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ জার্নাল বের হয় না, খেয়াল করেছেন আপনারা কখনো? রিসার্চ জার্নাল বের হয় না তো, এবং এতই হাঁটি হাঁটি পা পা করে রিসার্চ জার্নাল বের হয়, কারো কোনো বৃহত্তর কন্ট্রিবিউশন নাই। তো বৃহত্তর কন্ট্রিবিউশন যদি না থাকে, তাহলে ছাত্ররা কি করে ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট হিসেবে গড়ে উঠবে? ছাত্ররা কি করে দেশের সীমানার বাইরে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? কিসের ভিত্তিতে? এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিবির করে, বিতর্ক করে, এই বিতর্ক করার মধ্য দিয়ে কি বের হয়? এই বিতর্ক করার মধ্য দিয়ে একজন মানুষের বিতর্কার যে থিঙ্কিং ক্যাপাসিটি, এটা শানিত হয়। তো ছাত্র শিবির এটার আয়োজন করছে, এই যে আয়োজন করছে হলো সায়েন্স ফেস্ট আয়োজন করছে, ছাত্র শিবির সারা দেশ জুড়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে, ফুটবল খেলার আয়োজন করছে, ক্রিকেট খেলার আয়োজন করছে, ছাত্রদের মধ্যে কম্পিট করছে, একের সাথে অন্যের এক্সেলেন্সের পার্থক্য বিল্ড আপ করছে। এই যে ইন্সপিরেশন, এই ইন্সপিরেশন যদি সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে করতে পারতো, আমার তো ধারণা নতুন প্রজন্মের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। কিন্তু তা পারে না। কেন পারে না? কারণ কি জানেন? দ্য মেইন এক্সাম্পল হলো ছাত্র শিবির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালনা করে, ছাত্রদের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। ছাত্র আছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে নাই। এরকম ছাত্ররা, আপনারা যদি কেউ অক্সফোর্ডে, ক্যামব্রিজে, ইয়েলে যান, আমি এক সময় আমেরিকাতে গিয়ে ইচ্ছে করে 10টা আইভি লিগ ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম যে এরা কি করে। এখানে তো ছাত্র পলিটিক্স নাই, কাজটা কি করে? কিন্তু দেখা গেছে এক ইয়েল ইউনিভার্সিটি থেকে আমেরিকার যে কয়জন প্রেসিডেন্ট হয়েছে, শুধুমাত্র ইয়েল ইউনিভার্সিটির ছাত্র ছিল, এইরকম প্রেসিডেন্ট হয়েছে 7 জন। এবং বড় করে একটা ডিবেটিং ক্লাব আছে, এই ডিবেটিং ক্লাবের কোনায় বড় করে তাদের সিনারিওটা একের পর এক ছবি, একের পর এক ছবি, কার পরে কে, কার পরে কে, কার পরে কে, মনে যেন হয় ওই বিশ্ববিদ্যালয় মনে হয় প্রেসিডেন্ট বানানোর জন্যই তৈরি হয়েছিল। ইটস সাচ এ ক্যারেক্টার। কিন্তু আমরা এই কর্মকাণ্ড ভুলে আমরা কোথায় আছি জানেন? আমরা হলো ওই সিট দখল করি। আর কোথায় আছি? কে সিটের উপরে থাকবে, কে সিটের নিচে থাকবে। আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলকে যদি আবাসিক হলে রূপান্তরিত করা যেত পরিপূর্ণভাবে ছাত্রদের, তাহলে ট্র্যাডিশনাল ছাত্র রাজনীতি থাকতোই না। আমরা এক সময় একটা উদ্যোগ নিয়েছিলাম, আমার মনে আছে 2005 সালে আমরা একটা সেমিনারের আয়োজন করেছিলাম। সেমিনারের আয়োজন করে একটা দাবি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সিস্টেমকে সারা জীবনের জন্য দূর করে দেওয়া হোক। এবং দেখবেন ওখানে দেখলাম কেউ কেউ তখন প্রতিবাদ করছিল। তখন আমি ভাবতাম যে আরে এটা প্রতিবাদ করে কেন? একজন ছাত্রের জন্য একটা সিট থাকবে, কিন্তু এই লোক প্রতিবাদ করে কেন? তখন আমি গভীরভাবে দেখলাম যে তার রুটি রোজগার এখানেই শেষ হয়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং। অথচ ঢাকা, আমি তো আমার ধারণা, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতাম, কোনোদিন সুযোগ পাইতাম, আমি যদি শিক্ষামন্ত্রী হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা মাল্টি স্টোরিড হল বানিয়ে দিতাম। একজন ছাত্র পাইতেন না যে কানে দইরে হলে থাকতে হবে সিটে, এই জন্য অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই মুর্দাবাদ বলবে, একজনও পাবেন না। কারণ এটা দিস ইজ নট দি এক্সপেকটেশন। তখন কি শিবির বেশি বেনিফিটেড হবে এরকম পরিবেশ থাকবে? অবশ্যই তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ কি? তখন শিবির বিতর্ক করবে, তখনও শিবির রেলেভেন্ট থাকবে। কারণ তখন শিবির রিসার্চ পেপার পাবলিকেশন কম্পিটিশন চালাবে।
তখনও শিবির রিলেভেন্ট থাকবে, কারণ লাইব্রেরিতে পৃথিবীর বিখ্যাত বইগুলো নিয়ে বই পড়া কম্পিটিশন চালু করবে, এইগুলো অন্য কারোর জন্য চালু করা এত সহজ না। তাহলে শিবির কি, পলিটিক্যাল সংগঠন না সবকিছুর একটা প্যাকেজ? হ্যাঁ, তাহলে শিবির কি? শিবির হলো এমন একটা ইনস্টিটিউশনাল মেকানিজম, যে মেকানিজম ওই যে আপনি র মেটেরিয়াল ঢোকাবেন, শেষ দিকে সাবান হয়ে বের হবে। আপনি একদিকে ঢোকাবেন চর্বি, চর্বির শেষ মাথা কি? সাবান। যখন সাবান হাতে পান তখন চর্বির কথা মনে থাকে? এই যে আমরা এখানে বসে রয়েছি, আমরা দেশে বিদেশে এমন কোনো জায়গায়, এমন কোনো বিখ্যাত জায়গায়, আমার এই 16-17 বছরের উকালতি জিন্দিগিতে এমন পৃথিবীর বড় বড় জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, এবং এই পুরো ট্রেনিংটা শিবিরের কাছ থেকে আমরা পেয়েছি। এবং শিবির আমাদেরকে এমন ফাইন টিউনিং শিখিয়েছে, কিভাবে অন্যের সমালোচনা করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হয় এটাও শিখিয়েছে, কিভাবে আদব প্রকাশ করতে হয় এটাও শিখিয়েছে, এবং কিভাবে নেতা নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভয়ে থরথর কম্পমান অভিব্যক্তিতে সিক্ত হতে হয় এটাও শিবির আমাদেরকে শিখিয়েছে। ফলে আমি মনে করি, আন্ডার এনি সার্কামস্টান্সেস ইন বাংলাদেশ, স্পেসিফিক্যালি ইন ঢাকা ইউনিভার্সিটি, the organization শিবির what is doing, this organization will always be relevant. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা কিউরিয়াসিটি, আমরা অবশ্য অডিয়েন্সের কাছে চলে যাবো খুব দ্রুতই। কিছুটা জাহিদ ভাইয়ের কাছে, যে শিশির ভাই বললেন যে এত কিছু করছেন আপনারা, আসলে আপনার টাকার উৎস কি? আপনারা এত বড় বড় প্রোগ্রাম কিভাবে করেন? টাকাগুলো কিভাবে পান? যে ছাত্র শিবিরের ওই যতগুলো ইউনিট আছে সব জায়গায় বাইতুল মাল সম্পাদক আছে, আপনারা হয়তো কারো জানা আছে কিনা। এই বাইতুল মাল সম্পাদকগুলো নিয়ে আসলে বলা যাইতো যে ছাত্র শিবিরের টাকার উৎস কি। তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎস কি। সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষী বিদ্যা, অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারাই রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে। আশা করি আপনিও দান করেন মিস্টার ফরহাদ। যেহেতু আমি এখানে মডারেটর ভূমিকা, আমাকে এখন প্রশ্ন হচ্ছে যে ফরহাদ ইনকাম করেন কিনা, এটা একটা কোশ্চেন। তো আমাদের একটা তত্ত্ব আছে যে আমি খরচ করি কিনা, তত যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে, একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি দান করে। এরপর আমাদের এখানে শিশির ভাই আছেন, গালিব ভাই আছেন, যারা অতীতে শিবির করেছেন, মানে আপনাকে একটু তারাও আমাদেরকে দান করেন। একটু ইন্টারভিউ করেছিল হচ্ছে, তার মানে বোঝাচ্ছেন আপনার শাখায় যারা শোনেন, এই বিড়ম্বনার কথাটা বলি। এই বিড়ম্বনার কথাটা হলো যে অতীতে শিবির করে মনে হয় বিপদে আছে, কারণ প্রতি মাসের 5 তারিখ আসলে বলে না হয় 10টা জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার। অবশেষে বোঝা কঠিন যে আসলে আমার দরকার আগে মিটাবো না তার দরকার আগে মিটাবো। যে শিশির ভাই যেটা বলছেন, উনি যখন রানিং ছিল উনিও ঠিক সেম কাজটাই করতেন। আমরাও শিখে একই কাজই করতাম। আমার এখনো মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফরামান হলে আমি থাকতাম, তখন ঢাকা এই এফরামান হল, আমি ইনক্লুডিং আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এফরামান হলের গেট থেকে মতিঝিল যেতে তখন 12 টাকা রিক্সা ভাড়া ছিল, 12 টাকা। আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে। জনতা ব্যাংক টাওয়ারে আমাদের 5 জন সুদী ছিল, আমি নিজেও একজন এফরামান হলের বাইতুল মাল সম্পাদক ছিলাম। তো যখন যেতাম, এরপরে আমাকে বলা হলো আপনি 12 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বাইতুল মাল আনতে যান, আবার 12 টাকা দিয়ে আসেন, 24 টাকা তো খরচ, বাইতুল মাল পান কত? আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো 326 টাকা। তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না, এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হলো। তারপর আমি নীলক্ষেত থেকে সেই লক্কর জক্কর বাসে উঠে গিয়ে নামতাম, এবং সারাদিন ঘুরে ফিরে 326 টাকা। কোনোদিন আমার মনে আছে একজন সুদী ছিলেন যিনি একাই 100 টাকা দিতেন। ওরে বাবা, 100 টাকা! তখনকার দিনে 100 টাকা মানে বিরাট ব্যাপার। এটি নিয়ে কষ্ট করে আসতাম, আবার শিবিরকে বুঝিয়ে দিতাম। আপনি এখন কয় টাকা দেন? এখন আমি এই কয় টাকা দেই, তখনকার দিনের 100 টাকার যে ভ্যালু ছিল 20 বছর আগে, তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই। আচ্ছা, আমি জাহিদ ভাইয়ের দিকে যাবো। তার মানে বোঝাচ্ছেন যে আপনার প্রশ্নটা একটু অ্যাড করছি, জাস্ট 30 সেকেন্ড। সেটা হলো আমাদের এই যে আয় হচ্ছে আবার ব্যয় হয়, প্রত্যেকটারই হিসাব একেবারে 1 টাকা করে করে হিসাবটা রাখতে হয়, এবং প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে একবার অডিট করতে হয়। অর্থাৎ আমাদের কেন্দ্রগুলো হচ্ছে শাখায় করে, শাখা অধস্থন করে, এভাবে একবার ইউনিট পর্যায় পর্যন্ত এই আয় ব্যয়ের হিসাবটা যিনি সংরক্ষণ করেন তাকে দিতে হয়। আমি তার মানে হচ্ছে আপনার সাপোজ আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা হলের দায়িত্বে আছেন,
তার মানে এটা প্রুভ করে যে আপনি আপনার আগের যত শিবির করতে সবাই এরকম ডিস্টার্ব করে ফোন দিয়ে না, এটা তো ডিস্টার্ব না, এটা ভালোবাসা। তবে মানে এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেটা হচ্ছে শিবির তার লোকদের কাছ থেকে টাকাটা নেয়, বাইরের অন্তত কোনো স্ট্যান্ড থেকে অথবা কোনো দোকান থেকে চাঁদাবাজি করা, এটা নিঃসন্দেহে পজিটিভ। এটা শিবিরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো নিঃসন্দেহে। অডিট সিস্টেমটা কি ঠিকঠাক যেভাবে বলছেন সিরিয়াসলি মেনটেনেন্স করা, এটা কি রেগুলার হয় নাকি? আমাদের মানবীয় যোগ্যতা যতটুকু ক্যাপাসিটি আছে সর্বোচ্চটুকু দিয়ে অডিটটা করা হয় এবং অডিট রিপোর্ট মেনটেন করা হয়? অডিট রিপোর্ট নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাবো সর্বশেষ প্রশ্ন। আমরা এরপরে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো অডিয়েন্সের পাশাপাশি প্রশ্নগুলো আসবে আর কি। আমি সাদিক কাইমের কাছে যাব, যেটি হচ্ছে আপনাদের ব্যাপারে রক কাটা সহ অন্যান্য বিষয়ে প্রথম আলোর কিছু রিপোর্ট আসছে। এই যে রিপোর্টের ব্যাপারে রিপোর্ট আসছে যে এতজন রক কাটছে বা অন্যান্য কিছু, এটার ব্যাপারে আপনি কি বলবেন? যেখানে আপনার অনেক লিডাররা বলে যে এটা শুধু নিউজ হয়েছে বাট পরবর্তীতে প্রুফ হয় না, এর কোনো এক্সাম্পল সহ বলবেন আপনি? আচ্ছা, শিবিরের উপর মিডিয়া ট্রায়াল হয়েছে। আমাদের অডিয়েন্স যারা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে আপনারা একটু অ্যানালাইসিস করবেন। প্রতিবারই শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে, এখানে কোনো শিবিরের কে কাজটা করছে সে নামটা উল্লেখ নাই। শিবির সন্দেহে বলে চালিয়ে দিয়েছে। আমরা 24-এ এসে চালিয়ে দেওয়ার ঘটনাগুলো খুব ভালো করে জানি। তো বেশিরভাগ ঘটনা যা হয়েছে এক্ষেত্রে শিবির ভিকটিম হয়েছে, শিবির বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবং 24-এ এসে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম কলেজে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। ওইখানে চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতির নেতৃত্বে একটা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উত্তরের সভাপতি, তিনি 10 দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। পরে সাথে সাথে তিনি এখান থেকে লাইভ করেছেন টঙ্গী কলেজের সামনে থেকে, এবং উনি বলেন যে আমরা এখানে ছিলাম না, এটার সাথে শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কিন্তু পত্রিকায় নিউজ হয়ে গেছে শিবির চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা। কিন্তু পত্রিকায় কি পরদিন দুঃখ প্রকাশ করে নিউজ করেছে কিনা? কিছু পত্রিকা দুঃখ প্রকাশ করেছে, কিছু পত্রিকা তার আগের অবস্থায় ছিল। আমরা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটা হচ্ছে নিন্দা জানিয়েছি। তার মানে এর আগেও এরকম এক্সাম্পল আছে যেখানে একজনের বিরুদ্ধে পত্রিকায় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, বাট তিনি পরবর্তীতে অভিযোগটাকে খারিজ হওয়ার পরে পত্রিকাটা আবার ফলো করে প্রচার করেন, এরকম কিছু? অবশ্যই। আমাদের যদি আমরা রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল সালেহি ভাই, ওনার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের মামলা করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে পত্রিকায় বড় বড় হেডলাইন করা হয়েছিল। আপনারা যদি এখন পত্রিকা দেখেন ওইটা পাবেন। পরবর্তীতে যখন তদন্ত হলো, তদন্তের পরবর্তীতে দেখা গেছে ওনার সাথে এই ঘটনার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো মিডিয়া যে ওনার উপর যে জুলুমটা করছে, একজন নিরপরাধ মানুষ তাকে হত্যার আসামি করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযুক্ত করা হয়েছে, যেটা সবার কাছে এই নেগেটিভ মেসেজটা ছড়াই গেছে। কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করা হলো, দেখা গেছে ওই ঘটনার সাথে যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তার ন্যূনতম সম্পৃক্ততা নেই। তো এই ধরনের যে গত আমাদের মানে হচ্ছে 16 বছর অথবা এর আগেও আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনা নিয়ে কাজ করছি। আমরা জাতির সামনে আমাদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলো আমরা তুলে ধরবো। আমরা অপেক্ষায় থাকবো, ছাত্র শিবির নিঃসন্দেহে তাদের এগুলো দেখাবে। আমরা অডিয়েন্সের কাছে যাবো সরাসরি। একটা শুধু বলি, খুবই আমাকে শিবিরকে কেন ইউনিক মনে হয় জানেন? কেন এটা এত এক্সেপশনাল? আমি যখন হলে উঠি, দ্যাট ওয়াজ ইন 99। তো আমার হলের যিনি সভাপতি ছিলেন, নাম বললে অনেকে চিনে ফেলবেন, নাম বলছি না। তো আমি একটা রুমে থাকতাম, এক রুমে আমরা 4টে সিট ছিল, 12 জন লোক থাকতাম। রাতে ছাড় পোকার কামড়ে শেষ পর্যন্ত ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে যেত। তো ফজরের নামাজ মিস করে দিল। উনি একটা বুদ্ধি দিল। কি বুদ্ধি? বলে যে তোমার পায়ের আঙ্গুলের সাথে আমি একটা রশি দিব, রশিটা তোমার আঙ্গুলে বাইরে রাখবো, আর জানালার পাশ দিয়ে রশিটা বাইরে করে রাখবো, আর আমি ফজরের সময় গিয়ে রশিদের টান দিব। যখন রশিদের টান দিব তখন মনে করবা যে ফজরের রক্ত হয়েছে, তোমাকে উঠতে হবে। আপনি পাবেন এটা কোথাও? ক্যান ইউ ক্লেম ইট? রিয়েলি ইউনিক এন্ড এক্সেপশনাল। এগুলো দেখে আমরা শিবির করেছি, এগুলো দেখে। ফলে এগুলো হাইলি মোটিভেটেড। হ্যাঁ, এর একটা পার্ট থাকতে পারে হিস্টোরিক্যাল দায়, এর একটা পার্ট থাকতে পারে অতীতের লোকদের অপরাধ, কিন্তু সেটা তো আমরা এভাবে দেখিনি। কিন্তু আমরা দেখেছি এই আদি এবং অকৃত্রিম ভালোবাসা। এটা আপনি পাবেন না, এটি ইউনিক, অদ্বিতীয়, একক। অসংখ্য ধন্যবাদ।